আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ আশা করি। যারা একটু কনফার্ম করবো কমেন্টে যে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা আমরা দেখবো হচ্ছে ক্লিফস্টফেলের যে মিনি মডেল টেস্ট রয়েছে। আমাদের ক্লিফস্টফেলে মোট 6টা মিনি মডেল টেস্ট রয়েছে এবং প্রত্যেকটাতে প্রায় 50টা করে কোয়েশ্চেন থাকে, তাই না? 50টা করে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। তো আমরা প্রতি রবিবার রাত 8টায় 50টা করে এমসিকিউ সলভ করব। এবং তোমরা জানো যে আমাদের ক্লিফস্টফেলটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিইউ বা জেইউ বা আরইউ এর জন্য। ক্লিফস্টফেলের যে পিন পয়েন্ট ইরোডটা, ক্লিফস্টফেলের এই যে পিন পয়েন্ট ইরোড পার্টটা, এটা হচ্ছে আমাদের এই কয়েকটা ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যে গ্রামার টপিকগুলো পড়ে থাকো এতদিন ধরে, তোমার সেই গ্রামার টপিকটা আসলে ভালোভাবে আয়ত্তে এসেছে কিনা, তুমি গ্রামার টপিকগুলো খুব ভালোভাবে বুঝেছো কিনা, সেটা তুমি নিজেকে যাচাই করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতিটা হচ্ছে এই পিন পয়েন্ট ইরোর প্র্যাকটিস করা। তুমি যত বেশি পিন পয়েন্ট ইরোর প্র্যাকটিস করবা, তুমি তোমার ভুল তত বেশি ধরতে পারবা, তুমি তোমার ল্যাকিংসটা আরো বেশি করে জানতে পারবা। বুঝতে পারছো? তো তোমার গ্রামার নলেজটাকে নিজে নিজে যদি যাচাই করতে চাও, তাহলে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে আমাদের পিন পয়েন্ট ইরোরগুলো সলভ করা। তো আজকের ক্লাসে আমরা টফেলের মিনিমাল টেস্ট 3 সলভ করব। 50টা এমসিকিউ রয়েছে এবং সেই সলভ করার মাধ্যমে আমরা দেখব আমাদের গ্রামারে কোন কোন জায়গায় ল্যাকিংস রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছে। হ্যাঁ, বিউপিতেও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বিউপিতেও আসে, মানে ঢাবিতে একটু কম আসে, বাট ঢাবির যে গ্রামারগুলো আসে সেই গ্রামারগুলো জানার জন্য তোমাকে কিন্তু এই জিনিসটা এক্সারসাইজ করতে হবে। বুঝছো? মানে যে কোনো গ্রামারের টপিক সলভ করার জন্য তোমার এই জিনিসটা এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, আমাদের প্রথম যে প্রশ্নটা খেয়াল করো, প্রথম প্রশ্নটা রয়েছে রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যান্ড এডগার অ্যালেন পয় আর নট অনলি প্রলিফিক বাট টু ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে এখানে এ, বি, সি এবং ডি 4টা জায়গাতে আন্ডারলাইন করা রয়েছে এবং তোমাকে এখানে খুঁজে বের করতে হবে যে কোন পার্টের আন্ডারলাইন করাটা ভুল। বুঝতে পারছো? আর তোমরা তোমাদের যারা বন্ধু রয়েছে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। তোমাদের সঠিক উত্তরটা কি হতে পারে, প্রথমের যে সঠিক উত্তরটা। ওকে, ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া জিনাত। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার্স আমাদের ইংরেজি সাহিত্যের খুবই নামি দামি একজন ব্যক্তি, অ্যান্ড এডগার অ্যালান পয়নিও খুবই ভালো। আর নট অনলি প্রলিফিক, হ্যাঁ প্রলিফিক বাট টু ইন্টারেস্টিং। এখানে আসলে কোন পার্টটা ভুল? তোমরা এতদিন গ্রামার পড়ছো, কোন পার্টটা তোমাদের কাছে ভুল মনে হচ্ছে? এখানে কোন পার্টটা তোমাদের কাছে ভুল মনে হচ্ছে? আচ্ছা, নুসরাত নিহা বলছো একের ডি, সাদিয়া রোজ বলছো একের ডি। ওকে, দেখো খেয়াল করো, আমরা কিছু কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করি। কি কনজাংশন? কিছু ব্যবহার করে হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, কোরিলেটিভ কনজাংশন। তো এইগুলা ব্যবহার করার কিছু বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা প্যাটার্নে বসে। যেমন বোথের সাথে যে কনজাংশনটা বসে সেটা কি? অ্যান্ড। ঠিক আছে, বোথ ডট ডট অ্যান্ড। আমি যদি এই দ্বারের সাথে কোনো কনজাংশন বসাইতে চাই তাহলে কি বসাবো? অর। আমি যদি নেইদারের সাথে কোনো কনজাংশন বসাইতে চাই তাহলে কি বসাবো? নেইদার ডট ডট নট। ঠিক একইভাবে আমি যদি নট অনলি এর সাথে কোনো কনজাংশন বসাইতে চাই, আমাকে বসাইতে হবে কি? বাট অলসো। ঠিক আছে, এই যে দুই অংশ বিশিষ্ট যে কনজাংশনগুলো, সেই কনজাংশনগুলোকে আমরা বলি হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। এরকম আরো কয়েকটা রয়েছে। তো এখানে তোমার ভুল কিন্তু দুইটা সাইডে থাকতে পারে। দেখা গেল অ্যান্ডের ব্যবহারটা ঠিক মতো দিছে, বোথের এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে রাখছে। অথবা দেখা গেল অরের ব্যবহার ঠিক মতো দিছে কিন্তু এখানে আবার নেইদার দিয়ে রাখছে। অর্থাৎ এই জিনিসগুলোকে অল্টার করে তোমার অনেক সময় প্রশ্ন আসে। আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি কি? আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে নট অনলি, তাই না? এখানে রয়েছে কি নট অনলি, কিন্তু এখানে রয়েছে বাট টু। তাহলে কি হবে? এখানে হবে কি বাট টু এর জায়গায় বাট অলসো। অর্থাৎ রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যান্ড এডগার অ্যালান পয় আর নট অনলি প্রলিফিক বাট অলসো ইন্টারেস্টিং। অর্থাৎ এটার যে উত্তর, সেই উত্তরটা হবে কি আমার? উত্তরটা হবে আমার ডি নাম্বারটা। বুঝছো? আচ্ছা, ডি নাম্বারটা ঠিক আছে। পরবর্তীতে দেখবো নার্গিস সুলতানা ডি বলছো, মেজাবিন, হান্না, নার্গিস সুলতানা, হালিমা হোসেন, আমাদের সাইফুর রহমান স্যারও দেখছি ডি বলেছেন। ওকে, ঠিক আছে। তোমরা যারা ডি বলেছো সবারটাই হয়েছে। আমরা 2 নম্বরটাতে যাব। খেয়াল করো, জেমস কাউন্সেলর রিকমেন্ডেড দ্যাট হি শুড টেক, এটা কি এ নাম্বারটাতে ভুল রয়েছে? এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন হিজ, বি নাম্বারটা ফ্রেশারম্যান ইয়ার ইনস্টিড অফ ওয়েটিং, সি নাম্বার আনটিল দ্য ফলোয়িং ইয়ার। আচ্ছা,
আচ্ছা এ বি সি ডি চারটা অপশনে ভুল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হয় এটা ভুল হবে হি শুড টেক, অথবা ইন হিজ, অথবা অফ ওয়েটিং এর এখানে ভুল, অথবা আনটিল দ্য ফলোইং ইয়ার। এই চারটা জায়গার কোন জায়গাটা আসলে ভুল আমাকে একটু দেখতে হবে। খেয়াল করো, তোমরা উত্তর করতে থাকো। আমরা একটা নিয়ম পড়ি, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। নিয়মটা হচ্ছে কি? সাবজাংটিভ। বাংলায় যারা তোমরা ব্যাকরণ পড়ো, বাংলার ব্যাকরণে এই টপিকটার নাম হচ্ছে কি? অনুজ্ঞা ক্রিয়া। ঠিক আছে, কাউকে যখন আদেশ উপদেশ করা হয় কিছু ওয়ার্ড দ্বারা, এটাকে বলা হয় অনুজ্ঞা। তো এই সাবজাংটিভ কিছু ভার্ব রয়েছে, যেমন থাকতে পারে হচ্ছে আস্ক, অ্যাডভাইস, হ্যাঁ, থাকতে পারে হচ্ছে কমান্ড, ডিমান্ড, কমান্ড ডিমান্ড, আস্ক, অ্যাডভাইস, কমান্ড ডিমান্ড, রিকমেন্ড, ঠিক আছে, রিকমেন্ডেড। তারপরে থাকতে পারে হচ্ছে স্টিপুলেট, স্টিপুলেট। তারপরে থাকতে পারে হচ্ছে আর্জ, আর্জ, এই যে ইত্যাদি ভার্বগুলা। আরও থাকতে পারে হচ্ছে ইনসিস্ট, আরও থাকতে পারে ইনসিস্ট, এই যে ইত্যাদি ভার্ব। এই ভার্বগুলোর পরে আমার যখন দ্যাট ক্লজ আসবে, এই ভার্বগুলোর পরে আমার যখন একটা কি আসবে? দ্যাট ক্লজ আসবে, এর পরবর্তী যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে একদম বেস ফর্মে। কি হবে? একদম বেস ফর্ম। অর্থাৎ এর সাথে কখনোই কোনো এস বাই এসও যুক্ত হবে না, এর সাথে কখনো কোনো শুড, উড, কুড, মে, মাইট কোনো কিছু যুক্ত হবে না, শুধুমাত্র সেই ভার্বটা বসবে। এখন অপশন এ নাম্বারটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে রয়েছে রিকমেন্ডেড। এই যে রিকমেন্ডেড, এই যে এই সকল ভার্বগুলা, এই ভার্বগুলা দেখে আমি বুঝে যাব এটা হচ্ছে আমার কোথা থেকে আসছে? সাবজাংটিভ থেকে আসছে। তাহলে এই যে রিকমেন্ডেড এর পরে একটা দেখো দ্যাট ক্লজ রয়েছে, দ্যাট ক্লজ আছে না? তাহলে দ্যাট ক্লজের পরে নিয়মটা কি? নিয়ম হচ্ছে আমার ভার্বটা বসবে একদম বেস ফর্মে। খেয়াল করো, এখানে ভার্বটা টেক বেস ফর্মে বসছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা শুড নিয়ে আসছে। এই যে শুডের ব্যবহারটা, এই ব্যবহারটা এখানে ভুল। আমাকে লিখতে হবে জেমস কাউন্সিল রিকমেন্ডেড দ্যাট হি টেক এ ফরেন এক্সারসাইজ। ঠিক আছে, আমরা হি এর সাথে তো ভার্বের সাথে এস বাই এস যোগ করি, সেটাও যোগ করা যাবে না, একদম বেস ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে আমার 2 নাম্বারটার উত্তর হচ্ছে কি? এখানে ভুল যেটা সেটা হচ্ছে অপশন এ নাম্বারটা। ঠিক আছে, অপশন এ নাম্বারটা আমার ভুল। গুড, হি টেক হবে। আচ্ছা ঠিক আছে, 2 এর এ বলছো, গুড। তারপরে আমরা দেখতে পাচ্ছি টেক হবে শুধু, হ্যাঁ গুড, তোমরা সবাই তো খুব ভালো পারো, গুড। আচ্ছা, তাহলে সাবজাংটিভের এখানে কিছু ভার্ব রয়েছে, পরবর্তীতে ভার্বের পাশে কিছু অ্যাডজেক্টিভও থাকবে, সেটা আমরা নেক্সট কিছু প্রশ্নে দেখব। কিছু নাউনও থাকলে আমরা সাবজাংটিভের নিয়ম ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। 3 নাম্বারটা খেয়াল করো, although Mark has been cooking for many years, he still doesn't know to prepare French foods in the traditional manner. আমার এখানেও 4টা অপশন রয়েছে, 4টা অপশনে খেয়াল করো, হ্যাজ বিন কুকিং এই পার্টটা ভুল হবে, হি স্টিল ডাজেন্ট নো, হি স্টিল, স্টিল ওই পার্টটা ভুল, নাকি নো এই পার্টটা ভুল, নাকি ইন দ্য ট্রেডিশনাল ম্যানার এই পার্টটা ভুল? কোন পার্টটা ভুল হতে পারে? 3 নাম্বারটা। এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আমার 4টা ভুলের ভিতরে একটা ভুল রয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। আমাদের অ্যাডমিশনে অনেক সময় এমসিকিউ চলে আসে এই টপিকটার উপর ভিত্তি করে। ঠিক আছে, এখানে আসলে কোনটা ভুল হতে পারে? আচ্ছা ওকে, সাইফুর স্যার প্রশ্ন করেছে হি টেক কেন হবে? মানে সাবজাংটিভের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে একদম বেস ফর্ম বসে, কোনো এস বাই এস যোগ করা যাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা খেয়াল করো, এখানে যে বিষয়টা রয়েছে, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে নো এর ব্যবহার। কার ব্যবহার রয়েছে? নো এর ব্যবহার। আচ্ছা, নো এর পরে 2 ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে নো এর পরে, ধরো নো এর পরে 2টা জিনিস বসতে পারে। এক, এখানে নাউন ফ্রেজ বসতে পারে, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, এখানে দ্যাট ক্লজ বসতে পারে, 2টা জিনিস বসতে পারে। আর আমি যদি নো এর সাথে হাউ ব্যবহার করি, তাহলে এরপরে আমাকে কি দিতে হবে? এরপরে আমাকে দিতে হবে 2 + V1। ঠিক আছে, 2টা জিনিস। এক, শুধু নো এর পরে আমাকে বসাইতে হবে কি? শুধু নো এর পরে নাউন বা প্রিপোজিশন বা কোনো একটা দ্যাট ক্লজ। আর নো হাউ কি আছে? এই যে নো হাউ, এরপরে বসাইতে হবে কি? 2 + V1। এখানে আমরা খেয়াল করো, এখানে রয়েছে কি? নো রয়েছে, নো রয়েছে, তারপরে রয়েছে কি? 2 + V1 রয়েছে। অর্থাৎ এই যে নো আছে, আর হচ্ছে কি আছে? 2 + V1 আছে। মাঝখানে নেই কি? মাঝখানে নেই হচ্ছে যে হাউ। মানে এই হাউটা হচ্ছে এই প্রশ্ন আমার বসবে যে নো হাউ টু প্রিপেয়ার। সি নাম্বারটা হতে হবে কি? নো হাউ টু প্রিপেয়ার। ঠিক আছে, অথবা নো প্রিপেয়ারিং ফ্রেন্ডস। যেহেতু প্রিপেয়ারের এখানে আমার আন্ডারলাইন করা নাই, আমার নো এর এখানে আন্ডারলাইন করা, সেজন্য আমাকে নো এর এই পার্টটা বসাইতে হবে, নো হাউ। উত্তরটা হবে সি নম্বরটা। আবার বলি, যখন শুধু নো থাকবে, শুধু নো থাকবে, তার নিয়ম অনুযায়ী এরপরে আমার নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ বা দ্যাট ক্লজ এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। আর আমি ইনফিনিটিভ কখন ব্যবহার করতে পারবো? যখন তার পূর্বে আমার কি থাকবে? নো হাউ থাকবে। অপশনের এইখানে খেয়াল করো, নো হাউ, এই হাউ পার্টটা নাই,
সেজন্য আমার উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা একজন এসে সিয়াম বলছিল বি, বি না, উত্তরটা হবে সি। খান ফাহাদ, রিয়াদ বলছো ওকে, স্টিলও হবে, স্টিলে কোনো সমস্যা নাই, স্টিলে কোনো সমস্যা নাই। তিনের তোমরা অধিকাংশ বি বলতেছিলাম, ঠিক আছে। আচ্ছা উত্তরটা হবে সি নাম্বারটা, তোমরা অধিকাংশ বি বলেছো, তোমাদের বি নাম্বারটা একটু ভুল হয়েছে তোমাদের। ওকে ঠিক আছে, আমরা চতুর্থ নাম্বারটাতে যাব, যে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট, আমরা চতুর্থ নাম্বারটাতে যাব, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক্স টু দ্য ডিন বিফোর লিভিং ফর হিজ ভ্যাকেশন। এই প্রশ্নের উত্তরটা আমরা একটু আগে করেছি এক ধরনের, এখানে কি ভুল, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি ভুল, স্পিক্স ভুল, টু দা ভুল, নাকি বিফোর লিভিং ফর হিজ ভ্যাকেশন, কোনটা? খেয়াল করো, আমরা যে কিছু বলেছিলাম, সাবজাংটিভ কিছু ভার্ব রয়েছে, সাবজাংটিভ কিছু নাউন রয়েছে, সাবজাংটিভ কিছু কি রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। আমরা প্রথম প্রশ্নে সাবজাংটিভ ভার্বের ব্যবহারটা দেখছি, এবার দেখবো সাবজাংটিভ অ্যাডজেক্টিভ কিছু থাকে। অর্থাৎ কোনো একটা বাক্যে তুমি যখন কি পাবা, তুমি যখন পাবা ম্যান্ডেটরি, তুমি যখন পাবা কি ম্যান্ডেটরি, তুমি যখন পাবা হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি যখন পাবা কি ইম্পর্টেন্ট, তুমি যখন পাবা নেসেসারি, হ্যাঁ তুমি যখন পাবা হচ্ছে নেসেসারি, তুমি যখন পাবা অব্লিগেটরি, অব্লিগেটরি, তুমি যখন পাবা সাজেস্টেড, তুমি যখন পাবা কি সাজেস্টেড, তুমি যখন পাবা ডিমান্ডেড, তুমি যখন পাবা ডিমান্ডেড, এই যে অ্যাডজেক্টিভগুলা, এই অ্যাডজেক্টিভগুলো যখন আমার বাক্যে ব্যবহার হবে, এরপরে যদি আমি দ্যাট ক্লজ পাই, কি পাই, এরপরে যদি একটা দ্যাট ক্লজ পাই অর্থাৎ দ্যাট প্লাস সাবজেক্ট পাই, তাহলে পরবর্তীতে ভার্বটা হবে কি, ভার্বটা হবে আমার একদম বেস ফর্মে, কোনো এস বাই এস কিচ্ছু যোগ করা যাবে না। আমার দ্যাট ক্লজের সাবজেক্টটা যাই থাকুক, কোনো এস বাই এস কিছু যোগ করা যাবে না। এখানে খেয়াল করো, এখানে আমার বাক্যে ইম্পর্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্ট দ্বারা আমি বুঝে গিয়েছি যে, ইম্পর্টেন্ট দ্বারা আমি বুঝে গিয়েছি এটা আমার কোথা থেকে আসছে, এটা আসছে আমার সাবজাংটিভ থেকে, এটা আসছে কোথা থেকে, সাবজাংটিভ থেকে। তাহলে সাবজাংটিভ থেকে যেহেতু প্রশ্ন আসছে, তাহলে আমার নিয়ম কি, সাবজাংটিভের পরে দ্যাট ক্লজ থাকলে আমার পরবর্তী ভার্বটা কি হবে, একদম বেস ফর্ম। এখানে দেখো একটা দ্যাট ক্লজ রয়েছে, এখানে দেখো একটা দ্যাট ক্লজ রয়েছে, তাহলে তাহলে আমার নিয়মটা কি হবে, হি যে স্পিক্স, এই যে স্পিক্সের এসটা কিন্তু আমার এখানে হবে না, একদম কি বসবে, বেস ফর্ম বলবে, ঠিক আছে। যদিও আমার প্রশ্নে হি রইছে, হি এর সাথে আমরা জানি এস বাই এস যোগ হয়, কিন্তু যখন এই যে সাবজাংটিভের নিয়ম আসবে, তখন এটার সাথে কখনো এস বাই এস যোগ হবে না, আমাকে একদম বেস ফর্ম ইউজ করতে হবে। তাই এই এটার উত্তরটা হবে কি, এটার উত্তরটা হবে আমার বি নাম্বারটা, হি স্পিক্স। বুঝতে পারছো? আচ্ছা, রিকমেন্ডেড, গুড, স্পিক হবে, গুড, বি নাম্বার সবাই মোটামুটি পারছো। 4 বি, হ্যাঁ ওকে ঠিক আছে। খেয়াল করো, দেন আমরা 5 নাম্বারটা যাব, যে ভিজিটর্স ওয়ার নট পারমিটেড এন্টারিং দ্য পার্ক আফটার ডার্ক বিকজ অফ দ্য ল্যাক অফ সিকিউরিটি অ্যান্ড লাইটিং। তাহলে এটার উত্তরটা কি হতে পারে, এখানে দেখতে পাচ্ছি এন্টারিং রয়েছে, আফটার দ্য ডার্ক, বিকজ অফ রয়েছে, দ্য ল্যাক অফ সিকিউরিটি রয়েছে, আর প্রথমে রয়েছে ভিজিটর। এই 4টা পার্টের ভিতর কোন পার্টটা আসলে ভুল হইতে পারে, এই 4টা পার্টের কোন ফর্মটা ভুল হইতে পারে? আচ্ছা সবাই সাবজাংটিভ ভার্ব মোটামুটি পারবা, গুড। আচ্ছা 5 নম্বরটা খেয়াল করো, 5 নম্বরটা বিষয়টা হচ্ছে, কিছু কিছু ভার্বের পরে আমরা যখন 2টা ভার্ব নিয়ে আসি, কিছু ভার্বের পরে যখন আমরা আরেকটা ভার্ব নিয়ে আসি, কিছু ভার্বের পরে যখন আমরা আরেকটা ভার্ব নিয়ে আসি, তখন কোথাও আমাকে বসাতে হয় 2 + V1, কোথাও আমাকে বসাতে হয় কি ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে মূল ভার্বের পরে যখন আমি আরো একটা ভার্ব নিয়ে আসবো, হয় আমাকে ভার্ব প্লাস আইএনজি অথবা 2 + V1 ব্যবহার করতে হয়। এখন কোন ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হবে আর কোন ভার্বের পরে 2 + V1 ব্যবহার হবে, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন অনেকগুলো ভার্ব আমরা পড়ি, যেমন হচ্ছে থাকতে পারে হচ্ছে এনজয়, হ্যাঁ এনজয়, আমরা থাকতে পারে হচ্ছে মাইন্ড, থাকতে পারে হচ্ছে লাইক, থাকতে পারে স্টপ। এই যে ভার্বগুলা, এই ভার্বগুলোর পরে আমরা কি ব্যবহার করি, এই ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। এছাড়াও ধরো কিছু ভার্ব থাকলো পারমিট, হ্যাঁ কিছু ভার্ব থাকলো অ্যালাউ, হ্যাঁ এগুলোর পরে আমরা কি ব্যবহার করি, এগুলোর পরে 2 + V1 ব্যবহার করি, এগুলোর পরে কি ব্যবহার করি, 2 + V1 ব্যবহার করি। এখানে খেয়াল করো, এখানে একটা ভার্ব রয়েছে, ভার্বটা হচ্ছে কি পারমিট, পারমিট। তাহলে পারমিটের পরে আমি আরেকটা ভার্ব নিয়ে আসছি কি ইন্টার। তাহলে এই যে পারমিট ভার্ব, এই ভার্বের পরে আমি যদি আরো একটা ভার্ব নিয়ে আসতে চাই, আমাকে কি লিখতে হবে, আমাকে 2 + V1 ব্যবহার করতে হবে। এখানে রয়েছে ইন্টার, তাই এটার উত্তরটা হবে কি টু এন্টার, হ্যাঁ উত্তরটা হবে কি আমার
বি নাম্বারটা, উত্তরটা হবে বি নাম্বারটা, 5-এর বি, পারমিটেড টু ইন্টার। গুড, সবাই 5-এর বি বলতিছো, থ্যাংক ইউ। ওকে ওকে, দেন আমরা যাব হচ্ছে 6 নাম্বারটাতে। আই নিড, 6 নাম্বারটা দেখো, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ পাউডার সুগার টু বেক হাওয়েলিন কেক। আচ্ছা, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ এখানে বিসি, অ্যান্ড টু বেক সুগার টু বেক আ হাওয়াইন কেক। ঠিক আছে, তাহলে 6 নাম্বারটাতে কি ভুল হইতে পারে? 6 নাম্বারটাতে কি ভুল হইতে পারে? 6 নাম্বারটাতে কি ভুল হইতে পারে? এটা কিন্তু খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, মানে খুব একটু মাথা খাটাইতে হবে। অলরেডি এটা একবার দেখেছি আমরা, অলরেডি একবার দেখেছি। খেয়াল করো, আমরা হচ্ছে কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, তাই না? বোথ ডট ডট অ্যান্ড। আমরা ব্যবহার করি নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। ঠিক আছে, আমরা ব্যবহার করি এইদার ডট ডট অর, এইদার ডট ডট অর। আমরা ব্যবহার করি নেইদার ডট ডট নর, নেইদার ডট ডট নর, ইত্যাদি ভার্বগুলো ব্যবহার করি। এছাড়াও এরা কি করে? এরা দুটো সাবজেক্টকে যুক্ত করে। একইভাবে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসটাও আমরা ব্যবহার করি। তো নিয়ম হচ্ছে, আমি যদি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি বাক্যে, আমি যদি বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি, তাহলে এইগুলা কোনোটাই ব্যবহার করা যাবে না, এগুলো কোনোটাই ব্যবহার করা যাবে না, কারণ একটা রিডান্ডেন্সি এররকে রিপ্রেজেন্ট করে। এখানে খেয়াল করো, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, ভালো কথা, কিন্তু আবার এখানে আমি কি ইউজ করছি? বোথ ইউজ করছি। এই যে বোথের ব্যবহারটা, এই ব্যবহারটাই আমার এখানে ভুল হয়েছে। আমাকে এখানে কোনো কিছু ইউজ করা যাবে না। এটা উত্তরটা হবে সেজন্য কি এ নাম্বারটা, মানে যেহেতু আমার অ্যাজ ওয়েল অ্যাজ আছে বাক্যে, সেহেতু আমাকে কি করা যাবে না? বোথ ব্যবহার করা যাবে না। আমাকে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করা যাবে না, এইদার ডট ডট অরও ব্যবহার করা যাবে না। বুঝছো? এই অ্যাজ ওয়েল অ্যাজ এর কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ এর কারণে আমার উত্তরটা হচ্ছে কি এ নাম্বারটা, 6-এর উত্তরটা হবে এ নাম্বারটা। আচ্ছা, 6-এর উত্তরটা, আচ্ছা একজন বলছো বোথ হলে অ্যান্ড হইতো, সি বলছো। খেয়াল করো, আমার যদি এই প্রশ্নটা খুবই ট্রিকি, দেখো আমার যদি এই পুরোটা আন্ডারলাইন করা থাকতো, বুঝছো, আমার যদি পুরোটা অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারলাইন করা থাকতো, তাহলে আমি এখানে বোথটা তুলে দিয়ে আমি অ্যান্ড বসাইতে পারতাম। ঠিক আছে, আমি এখানে অ্যান্ড বসাইতে পারতাম, কিন্তু আমার আন্ডারলাইন করা রয়েছে শুধুমাত্র অ্যাজ। আমি যদি এখন অ্যাজ তুলে দিয়ে এখানে অ্যান্ড বসাই, তাহলে তো সেন্টেন্সটা আরো হইলো না, আরো ভুল হইলো। অর্থাৎ আমাকে আন্ডারলাইন করা পার্টটা দেখতে হবে। আমি অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় অ্যান্ডও ব্যবহার করতে পারি, আবার এখানে বোথটাও তুলে দিতে পারি। এখন আমাকে দেখতে হবে আমার আন্ডারলাইন করা পার্টটা কোথায় রয়েছে। এখানে আন্ডারলাইন করা পার্ট শুধুমাত্র অ্যাজ এ রয়েছে, আমি তো শুধু অ্যাজ তুলে দিয়ে অ্যান্ড ব্যবহার করতে পারি না, সেজন্য আমরা বোথটাই তুলে দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজটা রেখে দিয়েছি। বুঝতে পারছো? অনেকে 6-এর সি দেখাইতে পারো, কিন্তু এটা হবে কি আমার এ নাম্বারটা হবে। হ্যাঁ, এ নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে, সবাই হচ্ছে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ বোথের সাথে অ্যান্ড বসে জানি, কিন্তু আমাকে আন্ডারলাইন করা পার্টটা দেখতে হবে। বুঝছো? আন্ডারলাইন করা পার্টটা খুব ভালোভাবে দেখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ পুরোটা আন্ডারলাইন করা থাকলে তখন আমরা অ্যাজ দিতে পারতাম। ওকে, ঠিক আছে। দেন আমরা দেখব 7 নম্বরটা। ইনস্পাইট Nili's fear of heights, she decided to fly with a group of her classmates to the Bahamas during the spring recesses. ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা পার্ট। ইনস্পাইট Nili's fear of heights, she decided to fly and the classmates to the Bahamas, বাহাম একটা জায়গার নাম, during the spring recesses। এখানে 4টা ভুল, 4টা ভুলের ভিতর কোনটা রয়েছে? খেয়াল করো, এটাও একটা কনজাংশনের ব্যবহার। বুঝছো? এটা একটা কনজাংশনের ব্যবহার। দেখো, আমরা যদি দো অলদো ব্যবহার করি, THOUG, দো অথবা অলদো, দো অথবা অলদো, অথবা ধরো থাকতে পারে টিল, অথবা থাকতে পারে হচ্ছে আনটিল, অথবা থাকতে পারে কি বিকজ। এই ব্যবহারগুলো আমরা করি কখন? এই ব্যবহার করি তখনই করি যদি তারপর একটা কি থাকে, একটা ক্লজ থাকে। কিন্তু আমরা এর পরিবর্তে একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে ইন স্পাইট অফ, ঠিক আছে, অথবা ডেসপাইট, অথবা আমরা ব্যবহার করি অনেক সময় বিকজ অফ। হ্যাঁ, বিকজ অফ। এগুলার পরে কি থাকে? এগুলার পরে আমার একটা কি থাকে? ফ্রেজ থাকে। খেয়াল করো, এই যে ইন স্পাইট লিখছি আমি এখানে, এই প্রশ্নটাতে খেয়াল করো যে ইন স্পাইট, এই জিনিসটা আমার ভুল হয়েছে। আমাকে লিখতে হবে কি? আমাকে লিখতে হবে ইন স্পাইট অফ, অথবা আমাকে লিখতে হবে ডেসপাইট। এখানে ইনস্পাইটের সাথে অফের ব্যবহারটা হয়নি, সেজন্য আমার উত্তর হবে কি? আমার উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা, ইনস্পাইট অফ নীলাস ফিয়ার অফ হাইট। আচ্ছা, এখানে কেন ইনস্পাইট অফ ডিসপাইট অফ হলো? কারণ এটা একটা ফ্রেজ। এটা কি? একটা ফ্রেজ।
এখানে যদি আমার ক্লজ থাকতো তখন আমাকে কিন্তু দো অলদো এই জিনিসটা ব্যবহার করতে হইতো। বুঝতে পারছো? ওকে, ইনস্পাইট অফ বা ডিসপাইট বা বিকজ অফ, হ্যাঁ তাহলে সবারই হচ্ছে এ নাম্বারটা ভুল, এটা মোটামুটি সবারই হয়েছে, গুড। আচ্ছা ঠিক আছে, সাথের এ বলছো, সানজিদ আক্তার, সাদিয়া রোজ, নাফিজ রায়ান, হাবিব শাহরিয়ার, কাশফিয়া জামান, তাসমিয়া আক্তার, ওকে, খান ফাহাদ, পিএস মিলা, ঠিক আছে তোমাদের সবারই মোটামুটি হয়েছে। পিঙ্কি রহমান, ইনস্পাইট অফ হবে। ওকে, দেন আমরা যাবো 8 নাম্বারটাতে। 8 নাম্বারটা কি রয়েছে, যে লেট ন্যান্সি অ্যান্ড হার টু মেক অল দ্য প্ল্যানস ফর দ্য পার্টি অ্যান্ড ইউ অ্যান্ড আই উইল প্রোভাইড দ্য রিফ্রেশমেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানে প্রথমে বলছে লেট ন্যান্সি অ্যান্ড হারের ব্যবহারটা কি ভুল? টু মেক, বি নাম্বার, এটা ভুল। উইল প্রোভাইড, এটা ভুল। নাকি দ্য রিফ্রেশমেন্টস, ডি নাম্বার, এটা ভুল। দেখো আন্ডারলাইন করা পার্টটা খুব ভালোভাবে দেখবা, কোন পার্টটাতে আমার আন্ডারলাইন করা রয়েছে। হ্যাঁ, এখানে কোনটা ভুল হবে? 8 নাম্বারটাতে। 8 নাম্বারটাতে কোন পার্টটা ভুল হইতে পারে? 8 নাম্বারটা কোন পার্ট ভুল হইতে পারে? হাফিজুর রহমান বলছো এ, ওকে, একজন বলছে এ, শাহিন আক্তার মায়া বলছো এ, সবাই এ বলছো তাই না? শাহিন আক্তার মায়া, খেয়াল করো এখানে আমরা এক জিনিস জানি কি, আমরা এখানে দুইটা ব্যবহার তোমাদের কাছে কনফিউজিং লাগতে পারে, একটা হচ্ছে প্রোনাউনের ব্যবহার আর একটা হচ্ছে ভার্বের যে ব্যবহারটা। দেখো মূল ভার্বের পরে আমরা কোনো একটা বাক্যে কি করি, বাক্যের যে মূল ভার্ব, বাক্যের কোনো একটা মূল ভার্ব অথবা বাক্যের কোনো একটা প্রিপোজিশন, বাক্যের কোনো একটা কি প্রিপোজিশন অথবা লেট, এরপরে কি ব্যবহার করি? এরপরে আমরা ব্যবহার করি হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কি অবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্ম কোনগুলা? অবজেক্টিভ ফর্ম কোনগুলা? অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর হচ্ছে হিম, তাই না? এই যে মি, তারপরে হিম, শি এর হচ্ছে হার, দের হচ্ছে দেম, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না? তো সেহেতু এই নাম্বারটা কিন্তু ঠিকই আছে আমার। হ্যাঁ, লেট ন্যান্সি অ্যান্ড হার, দেখো লেট একটা মূল ভার্ব, এরপরে আমার অবজেক্টিভ ফর্মে বসছে। এখানে যেটা ভুল সেটা হচ্ছে এই যে লেট ভার্বের পরে কি পরে, এই যে লেট ভার্বের পরে যখন আমি একটা অবজেক্ট পাবো, এই অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এই বেস ফর্মের এখানটাতে আমার প্রশ্নে আসলে ভুল রয়েছে। দেখো এই যে লেট, এই যে আমরা লেট পাচ্ছি, এই লেটের পরে আমার যে ভার্ব টু মেক রয়েছে, এখানে টু মেক হবে না, এখানে হবে হচ্ছে শুধু মেক। ঠিক আছে, এই লেটের পরে এগুলো হচ্ছে কাইন্ড অফ মডাল ভার্বের মতো তোমরা মনে রাখতে পারো। কিছু ভার্ব যেমন থাকতে পারে হচ্ছে লেট, আমার থাকতে পারে ক্যান, কুড, থাকতে পারে হচ্ছে শ্যাল, থাকতে পারে হচ্ছে শুড, থাকতে পারে হচ্ছে উইল, হ্যাঁ, তারপরে হচ্ছে মে, তারপরে থাকতে পারে মাইট, ঠিক আছে, তারপরে থাকতে পারে হচ্ছে অট টু, ও ইউজিএসটি, অট টু, আমার থাকতে পারে হচ্ছে হ্যাড বেটার, থাকতে পারে কি হ্যাড বেটার, আরও থাকতে পারে হচ্ছে উড রেদার, উড রেদার। এই যে ভার্বগুলা, এই যে ভার্বগুলা, এই প্রত্যেকটা ভার্বের পরে, এই প্রত্যেকটা ভার্বের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? V1, একদম বেস ফর্ম ব্যবহার করতে হবে, বুঝছো? একদম বেস ফর্ম ব্যবহার করতে হবে। লেট ন্যান্সি অ্যান্ড হার মেক অল দ্য প্ল্যানস, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে কি আমার? উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, বি ভুল হয়েছে সবার আগে, গুড। 8-এর হচ্ছে বি। এ নাম্বারটা ভুল না, এ নাম্বারটা ঠিক আছে। 8-এর এ নাম্বারটা ভুল না, এ নাম্বারটা ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে উত্তর হবে বি নাম্বারটা ভুল। ওকে, ভুইজান রিয়াদ, আশিকুর রহমান, পিএছেনা, খান ফাহাদ, তাসমিয়া আক্তার, নাবিলা, নাফিস রায়ান বলছো আগে সবাই প্রথমে এ দিয়েছিল, এ হবে না, এটা হচ্ছে বি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেন আমরা যাব হচ্ছে 9 নাম্বারটাতে। আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে দ্য মেয়র গেভ আ লং স্পিচ। দেখছো তোমাদের এখনো কত ভুল হচ্ছে, তার মানে গ্রামারটা এখনো ভালো মতো হয়নি। আফটার রাইজিং, এখানে কি রাইজিংটা ভুল, টু কমেমোরেট বি নাম্বারটা ভুল, দ্য হলিডে সি নাম্বারটা ভুল, নাকি লং স্পিচ ডি নাম্বারটা ভুল। 9 নাম্বারটার কি ভুল হইতে পারে? 9 নাম্বারটার কি ভুল হইতে পারে? ওকে, 9-এর অলরেডি একজন নাফিজ রায়ান এ বলেছো। ওকে, খেয়াল করো কিছু ভার্ব রয়েছে, হ্যাঁ কিছু ভার্ব রয়েছে, আমরা দুটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা ট্রানজিটিভ ভার্ব কোনগুলা? এই যে
ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব। প্রথমত এই যে রেইজ, হ্যাঁ রেইজ, রেইজড, রেইজড, হ্যাঁ V1 V2 V3 এটা হচ্ছে ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হচ্ছে কি, এই যে রাইজ, রোজ, আর হচ্ছে কি রাইজিং, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। বুঝছো? তাহলে ট্রানজিটিভের বৈশিষ্ট্যটা কি? ট্রানজিটিভের বৈশিষ্ট্য হচ্ছে এরপরে একটা অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভের বৈশিষ্ট্য কি? এরপরে অবজেক্ট থাকে না। তাহলে আমি হচ্ছে মানে এইটা ব্যবহার করব নাকি এইটা ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে কি আমার গ্যাপের পরে অবজেক্ট আছে কি নাই। গ্যাপের পরে আমার এখানে অবজেক্ট আছে কি নাই, অর্থাৎ কোনো একটা নাউন বা একটা প্রোনাউন। এখানে কি থাকবে? এখানে গ্যাপের পরে একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকবে। আর এখানে গ্যাপের পরে কি থাকবে? কোনো অ্যাডভার্ব থাকতে পারে, কোনো প্রিপজিশন থাকতে পারে। খেয়াল করো এখানে যে রাইজিং ওয়ার্ডটা ব্যবহার হয়েছে, যে রাইজিং, এখানে এরপর একটা কি আছে? দা ফ্ল্যাগ, একটা নাউন আছে না? একটা নাউন আছে না? তাহলে নাউন আছে মানে কি? নাউন আছে মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে আমাকে। কিন্তু আমি ব্যবহার করছি কি? রাইজিং ব্যবহার করছি। আমাকে ব্যবহার করতে হবে রেইজিং, রাইজিং এর জায়গায় ব্যবহার করতে হবে হচ্ছে কি রেইজিং। ঠিক আছে, আমাকে ট্রানজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট। বুঝতে পারছো? অর্থাৎ ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, আমি যখন দেখবো ভার্বের পরে আমার একটা অবজেক্ট আছে, অর্থাৎ নাউন অথবা প্রোনাউন আছে, তাহলে আমি সেখানে ব্যবহার করব ট্রানজিটিভ রূপগুলা। হ্যাঁ, রেইজিং, এটা হচ্ছে আইএনজি ফর্ম, রেইজিং। আর যখন আমি দেখবো ভার্বের পরে কোনো নাউন নাই, কোনো প্রোনাউন নাই, কোনো একটা অবজেক্ট থাকতে পারে, সেখানে আমি ব্যবহার করব রাইজিং। বুঝছো? তাহলে এটা গেল হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের যে ব্যবহারটা। 9 নাম্বারটার উত্তর হবে কি? এ নাম্বারটা। ওকে, হ্যাঁ এগুলো ভুল হবে। এটা ভুল হওয়ার কারণ কি? তোমরা মুখস্থ করো, তোমরা চেষ্টা করবা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই জিনিসটা বোঝার জন্য। তো ভার্বের পরে যদি আমি নাউন প্রোনাউন পাই একটা, তাহলে আমি ট্রানজিটিভের রূপগুলা দিব। আর ভার্বের পরে যদি আমি কোনো অ্যাডজেক্টিভ পাই থাকতে পারে, কোনো একটা অ্যাডভার্ব থাকতে পারে, কোনো একটা প্রিপজিশন থাকতে পারে, অর্থাৎ অবজেক্ট থাকবে না, সেখানে আমি ইনট্রানজিটিভের রূপগুলা দিব। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে রেইজেরটা। লাইলের ব্যবহারটাও সামনে আছে, আমরা সেটাও সামনে দেখব। ওকে, 9 এ, ঠিক আছে। ওকে, তারপরে আমরা যাব 10 নম্বরটা। দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুইটস। এখানে 10 এ, দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস সি নাকি দ্য নিউ রিক্রুইটস। 10 কি হবে? 10 নম্বরটা কমান্ডেড, এখানে কি হবে? বি নাম্বারটা। খুবই সহজ এবং একটু ট্রিকি প্রশ্ন, কি হইতে পারে? ওকে, খেয়াল করো এই যে আমরা হচ্ছে সাবজাংটিভ ভার্বগুলা পড়ছি না, যে সাবজাংটিভ ভার্বগুলা, হ্যাঁ সেই সাবজাংটিভ ভার্বগুলার পরে কি বসে? সাবজাংটিভ ভার্বগুলার পরে আমার যদি বেস ফর্ম থাকে, আমার যদি এখানে কি থাকে, আমার যদি এখানে বেস ফর্ম থাকে, তাহলে এখানে কি বসবে? আমার একটা দ্যাট ক্লজ লাগবে না, তাই না? আমার তো একটা দ্যাট ক্লজ লাগবে, আমার তো একটা কি লাগবে? দ্যাট ক্লজ লাগবে। এখানে খেয়াল করো কমান্ড, আস্ক অ্যাডভাইস আমরা লিখে দিয়েছিলাম যে আস্ক অ্যাডভাইস, হ্যাঁ তারপর হচ্ছে কমান্ড ডিমান্ড, এগুলো হচ্ছে একটা সাবজাংটিভ। তাহলে এই যে কমান্ড এখানে রয়েছে, এখানে কমান্ড রয়েছে, তাহলে এরপরে আমার ব্যবহারের নিয়ম কি? এরপরে ব্যবহারের নিয়ম আমার হচ্ছে দ্যাট ক্লজ থাকবে, এর পাশে তারপরে আমি বেস ফর্ম ব্যবহার করব। এখন খেয়াল করো আমার অপশনটাতে কমান্ডেড রয়েছে, ওকে। তারপরে খেয়াল করো বি একটা বেস ফর্মও রয়েছে, নাই কি? নাই হচ্ছে আমার দ্যাট, অর্থাৎ আমাকে এখানে লিখতে হবে যে দ্য জেনারেল কমান্ডেড দ্যাট দ্য অফিসার্স ক্লাব, এখানে একটা দ্যাট আসবে। বি নাম্বারে দ্য জেনারেল কমান্ডেড দ্যাট দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুইটস। বুঝতে পারছো? এখানে একটা কি আসবে আমার? এখানে একটা দ্যাট আসবে, দ্যাট, এখানে হচ্ছে দ্যাট আসবে। তাই উত্তরটা হবে কি আমার? বি নাম্বারটা। আশা করি ধরতে পারছো। 10 বি, হ্যাঁ নাফিস রায়ান, পি না সি বলেছো? সি না, বি নাম্বারটা। নাবিলা ইসলাম, নুসরাত নিহার, হালিমা হুসেন বলছো বি, বৈয়ান রিয়াদ, ওকে। এটা হবে হচ্ছে কাশফিয়া জামানা বলছো বি। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা হবে উত্তর। তারপরে বাকিগুলো সব ঠিক আছে, আমরা 11 নাম্বারটা দেখাবো। লাউই গট হিজ সিস্টার রিড হিজ ক্লাস, এখানে কি রিড ভুল, ক্লাস অ্যাসাইনমেন্ট, অ্যান্ড দেন আস্কড হার টু রাইট দ্য রিপোর্ট ফর হিম বিকজ
হি ডিড নট হ্যাভ ইনাফ টাইম। এখানে আসলে কোনটা ভুল হইতে পারে? এখানে আসলে কোনটা ভুল হইতে পারে? দেখো, পিন পয়েন্ট ইরর প্র্যাকটিস করতে করতে তোমাদের এমন একটা অবস্থা হবে যে তোমরা নিজেরাই আসলে ধরতে পারবা যে ভুলটা আসলে কোন পার্টে দিতে পারে। হ্যাঁ, মানে তুমি যখন গ্রামারের সব টপিকগুলো অ্যান্সার করা শেষ করবা, সব টপিক ভালো মতো পড়া শেষ করবা, তখনই কিন্তু আসলে পিন পয়েন্ট ইররটা খুব ভালোভাবে তোমরা মানে সঠিকভাবে অ্যান্সার করতে পারবা। এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এইটা আসছে আমার পজিটিভ ভার্ব থেকে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে পজিটিভ ভার্ব থেকে। তাহলে খেয়াল করো, পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী আমি যখন গেট গট পাবো, হ্যাঁ, পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী কি, আমি যখন পাবো কি গেট, অথবা আমি যখন পাবো গট, এরপরে আমার অবজেক্ট থাকতে পারে দুইটা, অ্যাক্টিভ অবজেক্টও থাকতে পারে, প্যাসিভ অবজেক্টও থাকতে পারে। এটার পরে যদি আমি অ্যাক্টিভ অবজেক্ট পাই, এটার পরে যদি আমি অ্যাক্টিভ অবজেক্ট পাই, আর এটার পরে যদি আমি প্যাসিভ অবজেক্ট পাই, তাহলে দুইটা দুই ধরনের নিয়ম। প্যাসিভ অবজেক্ট পাই, কি নিয়ম? নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ অবজেক্ট পাইলে আমাকে লিখতে হবে 2 + v1, প্যাসিভ অবজেক্ট পাইলে আমাকে লিখতে হবে কি v3। এখন এই যে গট এরপরে যে অবজেক্ট হিজ সিস্টার, এটা হচ্ছে অবজেক্ট, এটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমি কিভাবে বুঝবো? খুব সহজ, আমরা দেখব এখানে যে অবজেক্টটা রয়েছে সে ভার্বের কাজ করতে পারতেছে কিনা। দেখো, হিজ সিস্টার রিডের কাজ করতে পারে না? পারে তো, কিন্তু এখানে সিস্টারের জায়গায় যদি বুক থাকতো, ধরো এই সিস্টারের জায়গায় রয়েছে বুক, এখন বই কি নিজে নিজে রিডের কাজ করতে পারে? বই কি নিজে নিজে রিডের কাজ করতে পারে? পারে না। আমরা যখন দেখবো একটা অবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে তখন সেটা অ্যাক্টিভ, আর একটা অবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারবে না তখন সেটাকে বলবো কি প্যাসিভ। তাহলে গেটের পরে আমরা দেখতে পাচ্ছি হিজ সিস্টার কি করতে পারতেছে? ভার্বের কাজ করতে পারে, তার মানে সে কি, সে অ্যাক্টিভ। আমাকে ব্যবহার করতে হবে কি 2 + v1, অর্থাৎ এখানে হবে কি টু রিড। এখানে উত্তরটা হবে কি টু রিড, তাই উত্তর হবে এ নাম্বারটা। লাউই গট হিজ সিস্টার টু রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট। ওকে, এটা হবে হচ্ছে টু রিড। ওকে, 11 হচ্ছে এ নাম্বারটা, সবাই সঠিক হয়েছে। একজন বি বলেছিল, বি না, এটা হচ্ছে এ নাম্বারটা হবে। ওকে, অ্যাক্টিভ আর প্যাসিভ এই জিনিসটা একটু খেয়াল করবা, তাহলেই চলবে। আচ্ছা, তারপর খেয়াল করো 12 নাম্বারটা, যে মার্সি said that she knew how the procedures for doing the experiment, but when we began to work in the laboratory she found that she was mistaken। এখানে আমরা চারটা ভুল পাচ্ছি, she knew পাচ্ছি, to work এর এখানে পাচ্ছি, she found that পাচ্ছি, আর she was mistaken পাচ্ছি। তাহলে এ বি সি ডি এই চারটার ভিতর আসলে কোথায় ভুল রয়েছে খেয়াল করো। আচ্ছা, এটা অলরেডি আমরা হচ্ছে প্রথম দিকেই পড়েছি, নো এর ব্যবহারটা, এটা আমরা প্রথম দিকেই পড়েছি। নো এর ব্যবহারটা, নো এর ক্ষেত্রে কি হয়, যে নো এর পরে শুধু যখন নো ব্যবহার করব তখন তারপরে একটা জিনিস ব্যবহার হবে, আর একটা জিনিস হচ্ছে নো হাউ। এই দুইটা জিনিস আমরা কখন ব্যবহার করব খেয়াল করো। আমি যখন নো এর পরে গ্যাপে কোনো একটা নাউন ফ্রেজ পাবো, যখন কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ পাবো, হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ পাবো, যখন আমি একটা কোনো দ্যাট ক্লজ পাবো, ঠিক আছে, তখন আমি ব্যবহার করব কি শুধু নো। আর যখন নো এর পরে আমি কি পাবো 2 + v1 পাবো, নো এর পরে যখন 2 + v1 পাবো তখন আমি ব্যবহার করব কি নো হাউ টু ডু। বিষয়টা হচ্ছে এমন, এখানে খেয়াল করো, এখানে নো এর পরে কি রয়েছে, এখানে এই যে নিউ, এই নিউ এর পরে কি রয়েছে দ্য প্রসিডিউরস। দ্য প্রসিডিউরস কি? দ্য প্রসিডিউরস হচ্ছে একটা নাউন ফ্রেজ। দ্য প্রসিডিউরস কি? একটা নাউন ফ্রেজ না? তাহলে এই যখন নাউন ফ্রেজ পাবো আমার ব্যবহারের নিয়ম কি, আমি শুধু নো ব্যবহার করব, হাউ ব্যবহার করা যাবে না। এখানে যদি একটা ভার্ব থাকতো তখন এই টু মানে যদি 2 + v1 থাকতো তখন আমি হাউ ব্যবহার করতে পারতাম, আদারওয়াইজ আমার হাউ ব্যবহার করার কোনো রাইট নাই। সেজন্য যেহেতু আমার নো এর পরে আমার নাউন রয়েছে সেজন্য উত্তরটা হবে এ নাম্বারটা। এখানে হবে শুধু নিউ, শি নিউ, এখানে হাউটা হবে না, বুঝছো? শি নিউ, এখানে নিউ, হাউটা হবে না। ওকে, 12 হচ্ছে এ নাম্বারটা। ওকে, 12 এ নাম্বার, আশিকুর 12, মোটামুটি সবাই এ দিয়েছো, হালিমা হোসেন, মুজাহিদ। আচ্ছা, পিসে না, হাউ টু না, এখানে শুধু নিউ হবে, শুধু নিউ। ওকে, দেন 13 নাম্বারটাতে যাব আমরা। নিউজ অফ চার্লস লিন্ডবার্গস ফেমাস ট্রান্সঅ্যাটলান্টিক ফ্লাইট ইন 1927 spread rapidly despite of the lack of an international communication system। এটাও আমরা অলরেডি একবার পড়েছি। এখানে কি নিউজের ব্যবহারটা ভুল, স্প্রেডের ব্যবহারটা ভুল, ডেসপাইট অফ এর ব্যবহারটা ভুল, নাকি অ্যান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেম এই ব্যবহারটা ভুল? কোনটা ভুল হইতে পারে? এখানে কোনটা ভুল হইতে পারে? এটা অলরেডি পড়ছি এবং
মানে এই যে এর আগে 12টা এমসিকিউ 12টা হচ্ছে পিন পয়েন্ট ডিরো পড়লাম, অলরেডি 12টার ভিতরে এটা কিন্তু করা হয়েছে। তোমরা যদি না পারো তাহলে তোমাদের সবগুলোকে মাইর দিতে হবে, ঠিক আছে, সবগুলোকে মাইর দিতে হবে। 13 নম্বরটা কি হবে? একদম সি বলছো। সি কেন হবে বলো তো? নাফিস রাইহান, সি এর জায়গায় কি হবে? নুসরাত নিয়া বলছে সি। ওকে, নুসরাত নিয়া বলছে সি। খেয়াল করো, আমরা একটু আগে দেখেছি যে এটা একটা ফ্রেজের নিয়ম, ইনস্পাইট অফ, এটা আর বসে কি ডেস পাই, এদের পরে কি বসে? এদের পরে হচ্ছে আমার নাউন ফ্রেজ বসে। এদের পরে কি বসে? একটা ফ্রেজ বসে, ফ্রেজ, যে কোনো একটা ফ্রেজ বসতে পারে। আর এদের হচ্ছে যে অর্থটা কি? যদিও অর্থে প্রকাশ করে। এটা কি করে? যদিও অর্থ প্রকাশ করে, এবং তার একটা সিম্পল সেন্টেন্স পরবর্তীতে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসপাইটের সাথে অফ ব্যবহার করছে, এই জিনিসটা ভুল। ডেসপাইটের সাথে কখনো অফ ব্যবহার হয় না। আমাকে লিখতে হবে ডেসপাইট দ্য ল্যাক অফ অ্যান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেম, অথবা আমাকে লিখতে হবে ইনস্পাইট দ্য ল্যাক অফ এন কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, তাহলে অফের ব্যবহারটা এখানে ভুল, আমরা একটু আগে দেখেছি। তাহলে উত্তরটা হবে কি আমার? 13 নাম্বারটা সি হবে উত্তর। ওকে, আর ডিসপাইটের পরে অফ হবে না, গুড, অনলি ডিসপাইট। ভুইয়ান শুধু ডিসপাইট হবে, কাসপিয়া জামান খান ফাহাদও বলছো, গুড। ওকে, দেন আমরা দেখব 14 নম্বরটা। ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট পেড্রো স্টাডিজ দ্য ম্যাটেরিয়াল মোর থরলি বিফোর অ্যাটেম্পটিং টু পাস দ্য এক্সাম। এটাও আমরা অলরেডি করেছি। এখানে কি ইট ওয়াজ ভুল, এখানে কি পেড্রো স্টাডিজ ভুল, এখানে কি দ্য ম্যাটেরিয়াল মোর থ্রোলি ভুল, নাকি বিফোর অ্যাটেম্পটিং টু পাস দ্য এক্সাম ভুল? কোনটা ভুল হইতে পারে? এটা আমরা অলরেডি করছি। এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা অলরেডি করেছি। এটা কি ভুল হইতে পারে? 14 নম্বরটা। ওকে, খেয়াল করো, আমরা হচ্ছে কিছু সাবজাংটিভ ভার্ব ব্যবহার করছি না? সাবজাংটিভ ভার্ব, এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম, যে আস্ক অ্যাডভাইস, তারপর হচ্ছে কি কমান্ড ডিমান্ড, আস্ক অ্যাডভাইস, কমান্ড ডিমান্ড, সাজেস্ট, স্টিপুলেট, তারপরে থাকতে পারে কি আর্জ, তারপরে থাকতে পারে কি ইনসিস্ট। এই যে ইত্যাদি ভার্বগুলা, এই ভার্বগুলা হচ্ছে কি আমার সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্বের নিয়ম কি? দ্যাট ক্লজের পরে একদম বেস ফর্ম বসবে, দ্যাট ক্লজের পরে একদম বেস ফর্ম বসবে। এখানে খেয়াল করো, আমার সাজেস্টেড রয়েছে, এখানে আমার সাজেস্টেড, ইট ওয়াজ সাজেস্টেড রয়েছে। তাহলে সাজেস্টেডের পরে আমার কি লাগবে? একদম বেস ফর্ম লাগবে, কোনো এস বাই এস যোগ করা যাবে না। তার মানে স্টাডিজের জায়গায় আমাকে লিখতে হবে কি? শুধু স্টাডি, কোনো এস বাই এস ব্যবহার করা যাবে না, শুধু স্টাডি লিখতে হবে। ঠিক আছে, এটা সবার পারা উচিত। 14 নাম্বারটা বি। আচ্ছা, আশিকুর রহমান, সৈকত ইসলাম শান্ত, কাশপিয়া জামান। ওকে, 14 ভুল, স্টাডিজ ভুল। হাফিজ রায়হান, এম মুজাহিদ, নুসরাত নিহা, নাবিলা ইসলাম বলছো, গুড। হালিমা, আচ্ছা, আলেফ আক্তার, পিঙ্কি, আচ্ছা, নার্গিস সুলতানা, যেমন সাবজাংটিভ ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, গুড। ইম্পর্টেন্ট অ্যাডভাইস, হ্যাঁ, আরো অনেকগুলো হয়, আমরা আস্তে আস্তে দেখবো। 14 নাম্বারটা, তাহলে উত্তর হবে 14 নাম্বারটা কি? 14 নাম্বার বি। দেন 15 নম্বরটা দেখবো, দ্য পিয়ানো টিচার রিকোয়ার্স দ্যাট আর স্টুডেন্ট প্র্যাকটিসেস অ্যাট লিস্ট 45 মিনিটস এভরি ডে ইন প্রিপারেশন ফর নেক্সট উইকস রিসাইটাল মানে আমরা জানি আবৃত্তি করা। এখানে আসলে কি ভুল? রিকোয়ার্স দ্যাট ভুল, আর স্টুডেন্ট প্র্যাকটিসেস ভুল, অ্যাট লিস্ট 45 মিনিটস, সি নাম্বারটা ভুল, নাকি ইন প্রিপারেশন ফর নেক্সট উইক রিসাইটাল ভুল? এই প্রশ্নটাও আমরা একটু আগে করেছি, এটাও আমরা একটু আগে পড়েছি, আমাদের পরিচিত একটা নিয়ম, খুবই পরিচিত একটা নিয়ম। এটার উত্তরটা কি হইতে পারে? দেখো, এটাও সেই সাবজাংটিভেরই নিয়ম। এটাও কার নিয়ম? এটাও সেই সাবজাংটিভ ভার্বেরই নিয়ম। সাবজাংটিভের ভিতর এতগুলো যে ভার্ব পড়লাম, তার ভিতর আরো একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে কি রিকোয়ার থাকে। তো এই যে রিকোয়ার যে ভার্বটা, এই ভার্বের পরেও যখন আমি একটা দ্যাট ক্লজ পাবো, যখন আমি কি পাবো? একটা দ্যাট ক্লজ পাবো, তখন সেই দ্যাট ক্লজের পরে ভার্বের কি বসবে? একদম বেস ফর্ম বসবে। একদম কি বসবে? একদম বেস ফর্ম বসবে। এই যে রিকোয়ার, এই ভার্বের পরে দ্যাট ক্লজের পরে বেস ফর্ম। এখন আমরা অপশনটাতে কি দেখতে পাচ্ছি? এখানে রিকোয়ার্স রয়েছে, এখানে দ্যাট রয়েছে, হার স্টুডেন্ট প্র্যাকটিসেস হবে না, আমার হবে কি? শুধু প্র্যাকটিস। এখানে হবে কি? শুধু প্র্যাকটিস। এই উত্তরটা হবে কি? বি নাম্বারটা। সাবজাংটিভ ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে,
নুসাইবা, নার্গিস সুলতানা, আলিফা আক্তার, পিঙ্কি, নাফিস রাইহান, সাদিয়া আফরোজ, শিমু, তাসমিয়া আক্তার, সবাই বি বলছো, গুড। হালিমা হুসাইন, প্র্যাকটিস। ঠিক আছে, 16 নম্বরটা দেখো, ম্যারিজ কাজিন ইজ স্টাডিড ল এট ওয়ান অফ দ্য আইভি লিগ ইউনিভার্সিটি ইন দ্য ইস্ট। এটাও খুবই সহজ, খুবই আমাদের পরিচিত একটা। এটা কি স্টাডিড, এটা ভুল। অ্যাট ওয়ান অফ দ্য, অ্যাট ভুল, ওয়ান অফ দ্য আইভি লিগ ইউনিভার্সিটিজ ভুল, নাকি ইন দ্য ইস্ট ভুল। 16 নম্বরটা আসলে কি ভুল হইতে পারে দেখি তোমরা ধরতে পারো কিনা। বলে দেই, 16 নম্বরটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের নিয়ম থেকে আসছে। কিসের নিয়ম থেকে? অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে। আমরা একটা বাক্য দেখে কিভাবে বুঝবো সেই বাক্যটা অ্যাক্টিভ নাকি সেই বাক্যটা প্যাসিভ? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে একটা বাক্য সক্রিয় থাকবে। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে একটা বাক্য নিষ্ক্রিয় থাকবে। এখন কে সক্রিয় কে নিষ্ক্রিয়? সক্রিয় থাকবে হচ্ছে সাবজেক্ট, সক্রিয় থাকবে কি? সাবজেক্ট। এখন আমি একটা বাক্য দেখে কিভাবে বুঝবো একটা সাবজেক্ট সক্রিয় নাকি একটা সাবজেক্ট নিষ্ক্রিয়? এটা বোঝার খুব সহজ নিয়ম। সহজ নিয়মটা হচ্ছে কি, আমি দেখব বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ পারে, ভার্বের কাজ পারে তাহলে সে অ্যাক্টিভ। আর বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ না পারে, যদি না পারে তাহলে সে কি? সে হচ্ছে প্যাসিভ। এখানে খেয়াল করো, ম্যারিজ কাজিন, ধরলাম তোমার কাজিন। দেখো তোমার কাজিন কি স্টাডি এর কাজ করতে পারে না? তোমার কাজিন কি স্টাডি এর কাজ করতে পারে না? পারে তো, তার মানে কি বাক্যটা অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাম, ইজ আর ওয়াজ আর এর পরে কি বসে? বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে কি রয়েছে? V3 দিছে, প্যাসিভ দিছে। তার মানে এখানে হবে কি? স্টাডিং। এখানে হবে কি? স্টাডিং ল। ম্যারিজ কাজিন ইজ স্টাডিং ল, নট ইজ স্টাডিড। বুঝছো? যেহেতু আমার অ্যাক্টিভ বাক্য তাহলে উত্তরটা হবে ইজ স্টাডিড ল। ওকে, সি হবে না, সি হবে কেন? হ্যাঁ, তার এই কাজে সামিম বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুব জরুরি। 16 রে নাবিলা ইসলাম, সাদিয়া রোজ, নাফিজ রায়ান, নিবির খান, ফাদ, জুবাইদা মাহমুদা, নোসাইবা, পিএস খান, মেজাবিন হান্না। ওকে, তোমাদের সবারটাই ঠিক আছে। হ্যাঁ, স্টাডিজ লিখতে পারো অথবা স্টাডিং, মানে এটা আমাকে আসলে অ্যাক্টিভ সেন্টেন্সে লিখতে হবে। বুঝছো? এখানে আমাকে মেইনলি একটা অ্যাক্টিভ সেন্টেন্সে লিখতে হবে, বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা, 17 নম্বরটা, ইফ ইউ সেট ইন দ্যাট পজিশন ফর টু লং ইউ মে গেট এ ক্র্যাম্প ইন ইউর লেগ। আচ্ছা, 17 নম্বরটা কি বল? এটা নতুন, এটা আমরা তখন 16টা কোশ্চেনে পাই নাই। ইফ ইউ সেট ভুল, ইন দ্যাট পজিশন ভুল, ইউ মে ভুল, নাকি হচ্ছে ইন ইউর লেগ ভুল? 17 নম্বরটা কোনটা ভুল হইতে পারে? 17 নম্বরটাতে কোনটা ভুল হইতে পারে? 17 নম্বরটাতে কি ভুল হইতে পারে? ওকে, তোমরা কি ধরতে পারছো? আচ্ছা দেখো, এটাও হচ্ছে সে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম। আমরা এখানে লিখি ট্রানজিটিভ, একটা ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে কি লিখবো? আরেকটা লিখবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা লিখবো ইনট্রানজিটিভ ভার্ব। দেখো এখানে রয়েছে হচ্ছে সেট, তাই না? দেখো আমি যদি লিখি সিট, V1 সেট, সেট, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফর্ম। আর এই যে ট্রানজিটিভ ফর্মটা হচ্ছে কি? সেট, 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 V1 V2 V3। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, ট্রানজিটিভ ফর্মটা আমি কখন বসাতে পারবো? যখন আমি দেখব এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে যদি আমার কোনো একটা নাউন বা কোনো একটা কি থাকে? প্রোনাউন থাকে। আর ইনট্রানজিটিভ ফর্মটা কখন ব্যবহার করব? যদি পরবর্তীতে দেখি কোনো একটা প্রিপোজিশন রয়েছে বা কোনো একটা অ্যাডভার্ব রয়েছে, অর্থাৎ কোনো হচ্ছে অবজেক্ট নাই। হ্যাঁ, ট্রানজিটিভে কি থাকবে? ট্রানজিটিভে একটা অবজেক্ট থাকবে, আর এখানে কোনো অবজেক্ট থাকবে না। এখন খেয়াল করো এখানে ব্যবহার করছে কোনটা? ইউ সেট, সেট ব্যবহার করছে, ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করছে। কিন্তু এই সেটের পরে আমার কি রয়েছে? এটা প্রিপোজিশন রয়েছে না? সেটের পরে একটা প্রিপোজিশন রয়েছে না? তাহলে গ্যাপের পরে যদি আমার প্রিপোজিশন থাকে, তাহলে আমি কি ব্যবহার করব? এই সিট ফর্মটা ব্যবহার করব, আমি ইনট্রানজিটিভ ফর্ম ব্যবহার করব। সেজন্য আমাকে এখানে আসলে উত্তরটা হবে, এখানে আমার উত্তরটা হবে কি? উত্তরটা হবে এ নাম্বারটা। ভুল হচ্ছে এ নাম্বারটা। এখানে ইফ ইউ সিট কি হবে? ইফ ইউ
sit in that position for too long you may get a cramp in your leg। অর্থাৎ খুবই সহজ, মানে আমি জাস্ট দেখবো যে ট্রানজিটিভের ক্রাইটেরিয়াটা ফিল আপ করছে কিনা, তাহলে ট্রানজিটিভ বসাইতে পারবো। তারপরে দেখবো ইনট্রানজিটিভের ক্রাইটেরিয়া যদি ফিল আপ করতে পারে তাহলে আমি ইনট্রানজিটিভ ফর্মটা বসাবো। বুঝতে পারছো 17 নাম্বারটা? হ্যাঁ 17 হচ্ছে সি। না সবাই সি দিচ্ছ কেন? সবার ভুল হয়েছে, সবার ভুল হয়েছে 17 নাম্বারটা। 17 নম্বরটা সবারই ভুল হয়েছে। সিতে কেন ভুল যাবে? ইউ মে তো হইতেই পারে। কন্ডিশনাল সেন্টেন্সে আমার মে বসাইতে পারি, আমি উইল প্লাস ভি1 বসাইতে পারি, আমি ক্যান প্লাস ভি1 বসাইতে পারি, যে কোনো কিছু বসাইতে পারি, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, আমার ভুল হবে কি? ভুল হবে আমার এ নাম্বারটা। হ্যাঁ, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের যে বিষয়টা, সবাই সি গড়ানে সি দিছো, মানে কি বলবো, মানে ওই যে গড্ডলিকা প্রবাহ, তোমরা যে বাগধারা পড়ো না, যে গড্ডলিকা প্রবাহ, এক ভেড়া যেদিকে যায় সব ভেড়া সেদিকে যাচ্ছে, তোমরা হচ্ছে সেরকম। একজন সি উত্তর দিছে, গড়ানে সবাই সি উত্তর দেওয়া শুরু করছো। এটা চিন্তা ভাবনা করতে হবে না? ঠিক আছে, এইভাবেই তো পরীক্ষার হলে বাস খাবা, এইভাবেই তো মার্কসগুলা কাটা যায়, বুঝছো? ওকে, তাহলে এটা উত্তরটা কি হবে? উত্তরটা 17 এ হবে। যেহেতু এটা ভুল করছো, এই জিনিসটা একটু খাতায় নোট করবা, যেটা ভুল করতেছো সেই জিনিসটা খাতায় নোট করবা, তাহলে পরীক্ষার আগের দিন রিভাইজ দিবা যেগুলো যেগুলো ভুল যাচ্ছে তোমাদের। ঠিক আছে, আচ্ছা 18 নম্বরটা খেয়াল করো। দ্য প্রেসিডেন্ট মেনশনড টু দ্য ক্যাবিনেট মেম্বার্স হি ওয়াজ গোয়িং টু নেগোশিয়েট এ নিউ ট্রিটি উইথ দ্য ফরেন মিনিস্টার। 18 নম্বরটা কি হইতে পারে? এখানে মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার, এখানে কি হি হবে? দ্য প্রেসিডেন্ট মেনশন, হ্যাঁ, তারপরে এখানে কি নেগোশিয়েট হবে নাকি হচ্ছে উইথ দ্য ফরেন মিনিস্টার হবে? 18 নম্বরটাতে আসলে কি ভুল থাকতে পারে একটু বলো তো? 18 নম্বরটাতে আসলে কি ভুল রয়েছে? নম্বরটা কি ভুল রয়েছে? এবং এটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন কিছু ভার্ব রয়েছে, বুঝছো? কিছু ভার্ব লাইক থাকতে পারে হচ্ছে মেনশন, হ্যাঁ, থাকতে পারে হচ্ছে রিপোর্ট, হ্যাঁ, থাকতে পারে হচ্ছে স্টেট। এই সকল ভার্বের পরে অবশ্যই যদি আমি একটা ক্লজ আনতে চাই, আমাকে কি লিখতে হবে? দ্যাট ক্লজ লিখতে হবে। এদের পরে কি থাকবে? একটা দ্যাট ক্লজ থাকবে। এখানে খেয়াল করো, দ্য প্রেসিডেন্ট মেনশনড এর পরে কি রয়েছে? যে মেনশন, এই যে মেনশন ভার্ব, এই যে মেনশন ভার্ব, এরপরে কি লাগবে? আমার একটা দ্যাট ক্লজ লাগবে। এখানে কি দিছে? দ্যাট ক্লজ কি আছে? নাই। তার মানে আমাকে লিখতে হবে কি? দ্য প্রেসিডেন্ট মেনশন দ্যাট, এখানে লিখবো হচ্ছে দ্যাট হি ওয়াজ গোয়িং। হ্যাঁ, এই পার্টটা হবে না, এখানে এই পার্টটা হবে না। হি ওয়াজ গোয়িং টু নেগোশিয়েট এ নিউ ট্রিটি উইথ দ্য ফরেন মিনিস্টার। দ্য প্রেসিডেন্ট মেনশনড দ্যাট হি, এখানে টু হবে না কিন্তু, বুঝছো? এখানে টু এর যে ব্যবহারটা লিখছে, টু এর ব্যবহারটা ভুল। আমাকে লিখতে হবে এখানে দ্যাট, এ নাম্বারটা ভুল। ঠিক আছে, তাহলে যারা জানো না তারা একটু জেনে নিবে যে মেনশন, রিপোর্ট বা স্টেট, এদের পরে যদি আমি কোনো একটা নতুন একটা সাবজেক্ট আনি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দ্যাট প্লাস সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, কোনো টু বা কোনো কিছু লেখা যাবে না। ঠিক আছে, 18 নাম্বার। তাহলে উত্তরটা হবে কি? এ নাম্বারটা, দ্যাট হবে। গুড, দ্যাট তোমরা ধরতে পারছো মোটামুটি। ওকে, আচ্ছা ইউ মাইট, এমন ভার্ব আর কয়েকটা আছে, এমন ভার্ব আমরা দেখবো সামনে আরো। 18 এ কাজপিয়া যেমন ভুইয়ান, রিয়াদ, আশিকুর রহমান। একজন বলছো বি, বি এরও এখানে দ্যাট হবে না, হ্যাঁ, দ্যাট টুটা উঠে যাবে। 18 এ। ওকে, 19 নম্বরটা খেয়াল করো। দ্য কনকিউরার্স, মানে যারা বিজয়ী, স্টোল নট অনলি দ্য গোল্ড, এখানে বলছে নট অনলি দ্য গোল্ড অ্যান্ড সিলভার দ্যাট ওয়ার নিডেড টু রিপ্লেনিশ দ্য badly depleted treasury but also the supplies that were vital to the colonists as well। এই ডি নাম্বারটাও, মানে এই পার্টটাও কিন্তু আমরা অলরেডি পড়েছি। আমরা বলেছি কি? আমরা বলেছি হচ্ছে যদি নট অনলি ডট ডট বাট অলসো বসে, যদি আমার এইদার ডট ডট অর বসে, এইদার ডট ডট অর বসে, যদি বাক্যে আমি নেইদার ডট ডট নর পাই, নেইদার ডট ডট নর পাই, যদি বাক্যে আমি বোথ ডট ডট অ্যান্ড পাই, হ্যাঁ, বাক্যে যদি বোথ ডট ডট অ্যান্ড পাই, এগুলো একটা বাক্য থাকা মানেই কি সেই বাক্যটা আসলে পরিপূর্ণ। এর সাথে আমি যদি আলাদাভাবে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করি, অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা যদি আমি অ্যাজ ওয়েল যুক্ত করি, তাহলে এই যে যুক্ত করলাম এই জিনিসটা হচ্ছে কি আমার ভুল হয়েছে। হয় আমার এইগুলা থাকবে, নইলে আমার অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে।
বুঝতে পারছো? কখনো দুইটা একসাথে বসে না। এখানে আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি, দেখো প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে নট অনলি রয়েছে, হ্যাঁ প্রশ্নে দেখতে পাচ্ছি কি এখানে নট অনলি রয়েছে, এখানে বাট অলসো আছে। তাহলে যেহেতু নট অনলি আর বাট অলসো আমার বাক্যে রয়েছে, তাহলে কেন আমি আবার আলাদা করে অ্যাজ ওয়েল ব্যবহার করব? এটা করা যাবে না। সেজন্য এটা উত্তরটা হবে কি ডি নাম্বারটা। এখানে অ্যাজ ওয়েল অ্যাজটা, এখানে অ্যাজ ওয়েল ওয়ার্ডটাই হবে না, এখানে অ্যাজ ওয়েল ওয়ার্ডটা কি হবে না, বাট অলসো আছে, হ্যাঁ 19-এর ডি হবে। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস দেখো তোমরা কিন্তু ধরতে পারতেছো না। এর আগে কয়েকটা জিনিস লাইয়ের ব্যবহারটা ধরতে পারো নাই, কেউ দেখো সি বলছো, কেউ ডি বলছো, হ্যাঁ তো এই জিনিসগুলো, যে জিনিসগুলো আসলে ধরতে পারতেছো না, এইগুলো একটু খাতায় নোট করে নিবা তোমরা, তাহলে তোমাদের জন্য রিভাইজ দেওয়া পরবর্তীতে খুব সহজ হবে, বুঝছো? ডি নাম্বারটা ওকে। দেন 20 নম্বরে যাবে, ডিসপাইট দ্য রোড ব্লক দ্য পুলিশ অ্যালাউড আস এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া টু সার্চ ফর আওয়ার ফ্রেন্ডস এ বি সি ডি। কোনটা ভুল? এটা অলরেডি আমরা করেছি একবার ক্লাসে। ডিসপাইট দ্য রোড ব্লক দ্য পুলিশ অ্যালাউড আস এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া টু সার্চ ফর আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ এই পার্টটা কি হইতে পারে? এই পার্টটা কি হইতে পারে? দেখো কিছু কিছু ভার্ব আমরা পড়ছি না, যে কিছু ভার্বের পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি, আর কিছু ভার্বের পরে যখন নতুন ভার্ব আসবো তাদের সাথে আমরা কি ব্যবহার করি? 2+V1 ব্যবহার করি, তাই না? কোনো জায়গায় 2+V1, কোনো জায়গায় ভার্বের সাথে আইএনজি। তো আমরা দেখেছি একটু আগে যে অ্যালাউ হইতে পারে, পারমিট হইতে পারে, হ্যাঁ পারমিট হইতে পারে। এই যে ভার্বগুলা, এই ভার্বগুলার পরে আমরা ব্যবহার করব 2+V1। আর যদি কিছু ভার্ব থাকে লাইক এনজয়, যদি কিছু ভার্ব থাকে মাইন্ড, যদি কিছু থাকে বিজি, যদি থাকে ওর্থ, ইত্যাদি যে ভার্বগুলো থাকে, আর অনেক ভার্ব রয়েছে, এদের পরে আমরা ব্যবহার করব কি ভার্ব প্লাস আইএনজি। আর আমার প্রশ্নের অপশনে কি রয়েছে খেয়াল করো, রয়েছে অ্যালাউড, অ্যালাউড আছে, এই যে অ্যালাউ। তাহলে এরপরে আমি কি ব্যবহার করব? 2+V1। তাহলে হবে ইন্টার হবে না, হবে অ্যালাউড আস টু এন্টার, অ্যালাউড আস টু এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া টু সার্চ ফর আওয়ার ফ্রেন্ডস। তাই 20-এর উত্তর হবে কি আমার? 20-এর উত্তর হবে বি নাম্বারটা। ওকে 20-এর উত্তর হবে বি নাম্বারটা। ওকে ওকে অ্যালাউড টু, আগের এক্সাম দিতে হবে ক্লাস 4। ওকে আচ্ছা অ্যালাউড টু এন্টার, ওকে 20 অ্যাজ ওয়েল। ওকে পরে বাকি ওকে 21-এর বি, 20-এরও বি বলছো, ঠিক আছে। আচ্ছা তারপরে খেয়াল করো 21 নাম্বারটা, যে ডিড ইউ নো হাউ, দেখো আবার নো এর সেই ব্যবহারটা আসছে। ডিড ইউ নো হাউ দ্যাট দ্য অ্যাক্টরস স্ট্রাইক উইল ডিলে দ্য বিগিনিং অফ দ্য নিউ টেলিভিশন সিজন অ্যান্ড কজ দ্য ক্যান্সেলেশন অফ মেনি কন্ট্রাক্টস, তাই না? ডিড ইউ নো হাউ, তাহলে এখানে রয়েছে ডিড ইউ নো হাউ দ্যাট দ্য অ্যাক্টরস স্ট্রাইক উইল ডিলে দ্য বিগিনিং অফ দ্য নিউ টেলিভিশন সিজন অ্যান্ড কজ দ্য ক্যান্সেলেশন অফ মেনি কন্ট্রাক্টস। এটা এখানে কি হবে? দেখো নো এর ব্যবহারটা কিন্তু আমরা পড়ছি। নো এর ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারি? যখন শুধু নো থাকবে তখন তারপরে একটা নাউন থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, অথবা কোনো একটা কি থাকবে, যদি দ্যাট ক্লজ পাই তাহলে তখন আমরা ব্যবহার করব কি শুধু নাও। আর নাও হি নো হাউ, এরপরে ব্যবহার করা হয় কি 2+V1, তাই না? নো হাউ আমি তখনই ব্যবহার করতে পারবো যখন এটার পরে কি থাকবে, একটা 2+V1 থাকবে। আর এই নো এর সাথে যখন আমি নো এর পরে নাউন প্লাস প্রিপোজিশন বা দ্যাট ক্লজ পাবো তখন শুধু নো পাবো। এখানে খেয়াল করো নো এর পরে যে নো রয়েছে, নো এর পরে কি কোনো 2+V1 আছে? কোনো 2+V1 কি আছে? নাই। তার মানে কি আমি এখানে হাউ ব্যবহার করতে পারবো না। আমার কি আছে? আমার এখানে আছে হচ্ছে একটা দ্যাট, এখানে একটা দ্যাট ক্লজ আছে, এটা দ্যাট ক্লজ। তাহলে দ্যাট ক্লজ থাকা মানে আমাকে শুধু নো ব্যবহার করতে হবে, নট হাউ। এই জন্য উত্তরটা হবে কি 21-এর এ নাম্বারটা। আচ্ছা শুধু নো হবে, হ্যাঁ শুধু নো হবে 21-এর এ। নার্গিস সুলতানা, সাদিয়া রোজও বলছো, গুড। হ্যাঁ নিবিড়, সাদিয়া আফরোজ, শিমু, জাহাঙ্গীর আলম এ বলছো, গুড। যারা এ বলছো সবারটাই হয়েছে। দেন 22 নাম্বারটা দেখবো, উই শুড হ্যাভ বিন ইনফর্মড জানিস about the change in plans regarding our weekend trip to the mountains। এখানে আসলে কি have been informed ভুল, about ভুল, এখানে কি regarding সি ভুল নাকি our weekend trip to the mountains ডি ভুল? কোনটা ভুল হইতে পারে তোমাদের মতে? হ্যাঁ এটা কি ভুল হইতে পারে? আচ্ছা 21-এর এইটা দেখো, এটাও বলি, এটাও আসছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে। এটাও আসছে কোথা থেকে? অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে। এখন খেয়াল করো
আমি বলেছি যদি বাক্যের সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ হবে, তাই না? এখন খেয়াল করো, উই, আমরা, আমরা কি ইনফর্ম করতে পারি না? আমরা কি ইনফর্ম করতে পারি না কাউকে? পারি। তার মানে কি এই বাক্যটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে লিখছে কি হ্যাভ বিন ইনফর্ম, এই গঠনটা লিখছে প্যাসিভে। তার মানে এই এ নাম্বারটা হচ্ছে আমার ভুল, এখানে হবে কি উই শুড হ্যাভ ইনফর্ম, উই শুড হ্যাভ ইনফর্ম। তোমরা যারা টেন্সের ক্লাস করেছো, পেইড ব্যাচের যারা টেন্সের ক্লাস করেছো যারা, তারা অবশ্যই যে পারফেক্ট মানে অ্যাক্টিভ কোনটা আর প্যাসিভ কোনটা এই জিনিসটা ধরতে পারবা। তো এই সেন্টেন্সটাতে আসলে রয়েছে গঠনগতভাবে প্যাসিভ, কিন্তু হবে কি অ্যাক্টিভ, এখানে বিনটা হবে না। উত্তর হবে এ, 22-এর এ নাম্বারটা হবে উত্তর। গুড। আচ্ছা, খান ফাহাদ, নাফিস রায়ান, হাফিজুর রহমান, নাবিলা ইসলাম, ওকে 22-এর এ। সাদিয়া আক্তার, মাইশা বলছো এ, ভুইয়ান রিয়াদ বলছো এ। শুড হ্যাভ বিন ইনফর্মিং, হ্যাঁ শুড হ্যাভ বিন ইনফর্মিংও হইতে পারে, মানে তুমি হচ্ছে অ্যাক্টিভে রাখবা, হ্যাঁ এটা জাস্ট প্যাসিভ হবে না, অ্যাক্টিভে রাখবা। ওকে, 22-এর এ। দেন আমরা যাবো 23 নাম্বারটা, হোয়েন উই অ্যারাইভড অ্যাট দ্য স্টোর টু পারচেজ দ্য ডিশ ওয়াশার অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার উই লার্ন দ্যাট অল দ্য ডিশ ওয়াশার্স হ্যাড বিন সল্ভ। এখানে আসলে কোনটা ভুল? এটা একটু কঠিন, এটা যদি একটু কঠিন দেখি কে পারো। এটা অ্যাট দ্য স্টোর হবে, টু পারচেজ হবে, দ্য ডিশ ওয়াশার অ্যাডভার্টাইজ হবে, নাকি উই লার্ন দ্যাট অল দ্য ডিশ ওয়াশার্স হ্যাড বিন সোল্ড? ডি হবে। এই প্রশ্নটা উত্তরটা যে পারবা তার মনে করবো যে তার আসলে পড়াগুলা হয়েছে, গ্রামারগুলো মোটামুটি তারা সে খুব অ্যাডভান্স লেভেলে গ্রামার পারে। এই প্রশ্নের উত্তরটা কি হইতে পারে? 23 নাম্বারটা, 23 নাম্বারটার উত্তর কি হইতে পারে? দেখি তোমরা একটু কি বলো 23 নাম্বারটা। আচ্ছা, 23-এর নাফিস রায়ান বলছো সি। আচ্ছা, সি ভুল হয়েছে, তাহলে এখানে কি বসবে? তুমি যে বললা যে সি নাম্বারটা ভুল হয়েছে, তাহলে এখানে কি বসবে? আচ্ছা, পিএইচ হেনা বলছো এ। আচ্ছা, হেনা বলছে এ, হ্যাঁ নাফিস রায়ান হ্যাঁ সি ঠিক আছে, কিন্তু এখানে কোনটা হবে তাহলে? আচ্ছা, হাবিব শাহরিয়ার বলছো বি। আচ্ছা খেয়াল করো, এটার উত্তরটা হবে সি, ঠিক আছে, এটার উত্তরটা হবে সি। এখন বিষয় হচ্ছে কোন কি ভুল, এখানে আসলে কি লিখলে সঠিক হইতো? এটা হচ্ছে রিলেটিভ ক্লজের নিয়ম, হ্যাঁ রিডিউস ক্লজ। এটা কি বলে? রিডিউস ক্লজ। যেমন আমরা একটা বাক্য পড়ি না, যেমন ধরো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ মাই কি আঙ্কেল। এটা একটা বাক্য। এই বাক্যটাকে যখন আমি সিম্পলে রূপান্তর করব তখন আমাকে কি করতে হয়? আমাকে লিখতে হয় দ্য ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ মাই আঙ্কেল। অর্থাৎ খেয়াল করো, আমি যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমি যখন একটা সিম্পলে রূপান্তর করলাম, আমি কি করলাম? আমি করলাম যে হু মানে WH ওয়ার্ড প্লাস যে ভার্বটা, সেই ভার্বটাকে কি করলাম? রিডিউস করে দিলাম। রিডিউস করে আমি এখানে স্ট্যান্ডিং লিখলাম। এই বাক্যটাও ঠিক তেমন। এই বাক্যটা মেনলি ছিল হোয়েন উই অ্যারাইভড এট দ্য স্টোর টু পারচেজ দ্য ডিশ ওয়াশার হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজড, হুইচ অথবা দ্যাট ওয়াজ অ্যাডভার্টাইজড, হ্যাঁ অ্যাডভার্টাইজড বাক্যটা ছিল এমন, হ্যাঁ হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজড। আমাকে হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজ এইভাবে লিখতে হবে, অথবা যদি আমি রিডিউস ক্লজ করতে চাই অর্থাৎ WH ওয়ার্ড প্লাস ভার্বটাকে বাদ দিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কি শুধু অ্যাডভার্টাইজড, হ্যাঁ হয় আমি এটা লিখবো নয়তো এটা লিখবো, যে কোনো একটা। অপশন সিতে দুইটা হইতে পারে, অ্যাডভার্টাইজড হইতে পারে, যেহেতু প্যাসিভ সেজন্য আমি V3 ব্যবহার করছি, হ্যাঁ কারণ কেউ তো একা অ্যাডভার্টাইজ হইতে পারে না। তো প্যাসিভ জন্য আমি ওয়াজ অ্যাডভার্টাইজ লিখছি। যদি অ্যাক্টিভ থাকতো তাহলে আমি হচ্ছে স্ট্যান্ডিং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতাম। বুঝতে পারছো? মানে আমাকে হয় এখানে হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজ লিখতে হবে অথবা শুধু অ্যাডভার্টাইজ লিখতে হবে। মানে উত্তরটা হচ্ছে আমার কি? উত্তরটা হচ্ছে আমার সি নাম্বারটা। হ্যাঁ নাফিস রায়ান ঠিক বলছো, তুমি ঠিক বলছো, নাফিস রায়ান একদম সঠিক বলেছো। ওকে, এখানে উত্তরটা হবে কি সি নাম্বারটা। তার মানে এই জিনিসটা তোমরা পারো নাই, তার মানে এই জিনিসটা একটু নোট করে রাখবা, বুঝছো? ওকে, দেন আমরা যাব 24 নাম্বারটাতে। দ্যাট ম্যানুফ্যাকচারার ইজ নট অনলি রেইজিং হিজ প্রাইস বাট অলসো ডিক্রিজিং দ্য প্রোডাকশন অফ হিজ প্রোডাক্ট অ্যাজ ওয়েল। এই প্রশ্নটাও আমরা কিন্তু অ্যান্সার করেছি,
এটাও কিন্তু আমরা অ্যান্সার করেছি। এটার উত্তর কি হবে? দেখো আমরা বলেছি না যে নট অনলি ডট ডট বাট অলসো, এইদার ডট ডট অর, অথবা নেইদার ডট ডট নর, তাই না? তারপরে বলছি হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড। এইগুলা যখন আমার বাক্যে থাকবে, হ্যাঁ এগুলো যখন বাক্যে থাকবে, এর সাথে কি আমি আর কখনো অ্যাজ ওয়েল ব্যবহার করতে পারবো? এর সাথে কি আমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারবো অথবা অ্যাজ ওয়েল ব্যবহার করতে পারবো? পারবো না। সেজন্যই এটা উত্তরটা হবে কি, আমার উত্তরটা হবে ডি নাম্বারটা। খেয়াল করো এখানে আমার নট অনলি রয়েছে, এখানে আমার বাট অলসো রয়েছে, তো এদেরকে তুমি কখনো অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারবা না। উত্তর হবে কি ডি নাম্বারটা, হয় এরা থাকবে না হয় অ্যাজ ওয়েল থাকবে। বুঝতে পারছো? ওকে আচ্ছা 24-এর ডি, তাসমিমা আক্তার, হাফিজ রায়ানও বলছো ডি। ডি হ্যাঁ সবারটাই হয়েছে মোটামুটি যারা ডি বলছো। আবার 25 নম্বর, দ্য ডিরেক্টর এনকারেজড দেম ওয়ার্ক ইন কমিটিস, দ্য ডিরেক্টর এনকারেজ দেম ওয়ার্ক ইন কমিটিস টু প্ল্যান আ মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর দ্য নিউ প্রোডাক্ট। ওকে তাহলে এইটার উত্তরটা কি হইতে পারে? দ্য ডিরেক্টর দেম ওয়ার্ক হবে, এটা কি টু প্ল্যান, বি হবে, এটা কি মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং, সি হবে, ক্যাম্পেইন ফর দ্য নিউ প্রোডাক্ট, ডি হবে। কোনটা হবে এটা উত্তর? 25 নম্বরটার উত্তর কি হইতে পারে? আচ্ছা দেখো এখানে হচ্ছে কিছু ভার্বের যে নিয়ম, কিছু ভার্বের পরে আমরা 2+V1 ব্যবহার করি, লাইক অ্যালাউ, হ্যাঁ তার লাইক হচ্ছে পারমিট, হ্যাঁ তারপরে থাকতে পারি এনকারেজ, এনকারেজ। এই সকল ভার্বের পরে আমরা কি ব্যবহার করি? এদের পরে 2+V1 ব্যবহার করি। ঠিক আছে, এই সকল ভার্বের পরে কি ব্যবহার করি? 2+V1 ব্যবহার করি। এখানে যেমন রয়েছে এনকারেজ, এনকারেজ একটা ভার্ব, এনকারেজ একটা ভার্ব, এদের পরে আমরা কি ব্যবহার করব? 2+V1 অর্থাৎ টু ওয়ার্ক। এখানে ওয়ার্কের জায়গায় হবে কি? টু ওয়ার্ক। 25-এর হবে কি? এ নাম্বারটা। সাদিয়া রোজ বলছো সি, সি না, 25-এর হবে হচ্ছে এ নাম্বারটা। ওকে 25-এর হবে হচ্ছে কি আমার এ নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, তারপরে খেয়াল করো 26 নাম্বারটাতে আমরা যাবো যে জেসনস প্রফেসর হ্যাড হিম টু রিরাইট হিজ থিসিস মেনি টাইমস বিফোর অ্যালাউইং হিম টু প্রেজেন্ট ইট টু দ্য কমিটি। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন, টু রিড হবে, এখানে কি আসলে টু রিরাইট, মেনি টাইমস, অ্যালাউইং হিম, সি, নাকি ইট টু দ্য কমিটি, ডি। এটাও খুবই সহজ একটা নিয়ম, এবং এটা আসছে আমাদের কোথা থেকে? এটা আসছে আমাদের পজিটিভ ভার্ব থেকে। ঠিক আছে, এটা আসছে কোথা থেকে? পজিটিভ ভার্ব থেকে। আর পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী এই যে আমরা এখানে অপশনে যেটা পাচ্ছি হ্যাড, অর্থাৎ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এইগুলা যখন আমার পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী থাকবে, এদের পরে আমার অবজেক্ট থাকবে কয়টা? দুইটা। একটা থাকতে পারে অ্যাক্টিভ অবজেক্ট, একটা থাকতে পারে অ্যাক্টিভ অবজেক্ট, আরেকটা থাকতে পারে কি? আরেকটা থাকতে পারে প্যাসিভ অবজেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি আমার অ্যাক্টিভ অবজেক্ট থাকে, তাহলে আমি কি দিব? আমি দিব হচ্ছে V1। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি আমার প্যাসিভ অবজেক্ট থাকে, তাহলে আমি কি দিব? আমি দিব হচ্ছে V3। এখন আমরা কিভাবে বুঝবো অ্যাক্টিভ যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? খেয়াল করো আমরা বলেছি কি, যদি অবজেক্টটা ভার্বের কাজ পারে, যদি ভার্বের কাজ পারে তাহলে সে অ্যাক্টিভ, তাই না? আর যদি ভার্বের কাজ না পারে, তাহলে সে কি হবে? সে প্যাসিভ হবে। এখন খেয়াল করো যে হিম তো একটা ব্যক্তি, তাই না? হিম তো একটা ব্যক্তি, হ্যাডের পরে রয়েছে কি? হিম অবজেক্ট হচ্ছে একটা ব্যক্তি। একটা ব্যক্তি কি রিরাইটের কাজ করতে পারে না? এই যে ভার্বটা বসছে এখানে, এই ভার্বের কাজটা কি একটা ব্যক্তি করতে পারে না? পারে। তার মানে কি এই অবজেক্টটা হচ্ছে একটা অ্যাক্টিভ অবজেক্ট। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলার পরে অ্যাক্টিভ অবজেক্ট থাকলে আমাকে কি দিতে হবে? V1 দিতে হবে। এখানে কি দিছে? টু রিরাইট দিছে। এখানে টুটা হবে না, এখানে হবে কি? শুধু রিরাইট। এজন্য উত্তরটা হবে আমার এ নাম্বারটা। ওকে, উত্তরটা হবে কি আমার? এ নাম্বারটা, টু রিরাইট। তোমরা ওয়ার্ড দিচ্ছ কেন? হ্যাঁ টু রিরাইট, 26-এর এ। কানফা, সাদিয়া রোজও বলছো এ নাম্বারটা। ওকে দেন 27 নাম্বারটা, মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড দ্য বায়োলজি ক্লাস ইন্টু 2 সেকশন টু প্রিভেন্ট ওভার ক্রাউডিং ইন হিজ ক্লাসরুম। মিস্টার হ্যারিস ধরো আমাদের একজন টিচার, উইল বি ডিভাইডেড দ্য বায়োলজি বি নাম্বার ইন্টু 2 সেকশন, সি নাম্বারটা প্রিভেন্ট ওভার ক্রাউডিং ইন হিজ ক্লাসরুম, ডি নাম্বারটা। আচ্ছা 27 নম্বরটা আসলে কি হইতে পারে? 27 নাম্বারটা কি হবে?
আফরোজ শিমু বলছো এ। খেয়াল করো, এটাও হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম। এটাও কি? এটাও আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের। খেয়াল করো, এই যে মিস্টার হ্যারিস, মিস্টার যে হ্যারিস, সে কে? সে তো একটা ব্যক্তি, তাই না? তো একটা ব্যক্তি তো ডিভাইডের কাজ তো করতে পারে, করতে কি পারে, তাই না? তো আমরা বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সেটা কি? সেটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে কখনো কি বি প্লাস ভি থ্রি বসে? বসে না। এরপরে কি বসবে? উইল প্লাস ডিভাইড, উইল প্লাস ডিভাইড হবে, কখনো বি হবে না। তাই উত্তরটা হবে কি? এ নাম্বারটা। 27-এর উত্তর হবে কি? এ নাম্বারটা। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ, অ্যাক্টিভের সাথে আমরা কখনো বি প্লাস ভি থ্রি ব্যবহার করি না। অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়? অ্যাক্টিভের ক্ষেত্রে আমার উইল প্লাস ভি ওয়ান বসবে। যদি বি ব্যবহার করি তাহলে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে, এই দুইটা জিনিসের যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারবে 27 নম্বরটাতে। ওকে, হ্যাঁ, উইল বি ডিভাইডিং অথবা উইল ডিভাইড যে কোনো একটা ব্যবহার করতে পারবা। হ্যাঁ, নাফিজ রায়হান বলছো, এ মুজাহিদ, ভুইয়ান রাত, সরি রিয়াজ, সাদিয়া আক্তার, মাইশা খান, ফাহাদ, পিছে না। ওকে, তারপরে খেয়াল করো 28 নম্বরটা, hundreds of houses and other buildings were destroying by the raging tropical storm which later developed into a hurricane. আচ্ছা, খেয়াল করো, এখানেও এটাও আমাদের অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে আসছে। এটাও আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের নিয়ম থেকে আসছে। এখানে খেয়াল করো যে বাক্যের সাবজেক্টটা কে? বাক্যের সাবজেক্ট হচ্ছে হান্ড্রেডস অফ হাউসেস অ্যান্ড বিল্ডিংস, এরা হচ্ছে সাবজেক্ট, তাই না? এরা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে বাক্যের যে সাবজেক্টটা রয়েছে হাউস অ্যান্ড বিল্ডিং, এরা কি আসলে ডিস্ট্রয়ের কাজ করতে পারে? হাউস আর বিল্ডিং কি নিজে নিজে ডিস্ট্রয় হইতে পারে? না। আমরা একটা বোমা ফেলতেছি, অ্যাটম বোম ফেলতেছি, একটা ককটেল ফাটাইলাম, যেহেতু ককটেল ফাটাইলে কিছু হয় না। হ্যাঁ, আওয়ামী লীগ হচ্ছে এখন ককটেল ফাটাচ্ছে জায়গায় জায়গায় ভয়টয় দেখানোর জন্য। তো এই যে হাউস এবং বিল্ডিং, এরা তো একা একা ডিস্ট্রয় হতে পারে না, আমরা করি। তার মানে কি? তার মানে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তার মানে কি? এটা একটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে বি ভার্বের পরে কি বসে? সবসময় ভি থ্রি বসে। সেই জন্য এখানে ডিস্ট্রয়েড না হয়ে কি হবে? ডিস্ট্রয়িং না হয়ে হবে হচ্ছে ডিস্ট্রয়েড। ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য র্যাগিং ট্রপিক্যাল স্টর্ম, ঝড়ের মাধ্যমে ঘর আর বিল্ডিংগুলো তো ভেঙে গেছে। এটা মিললে হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। তাই 28-এর উত্তরটা হবে কি? 28-এর উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে, ওয়ার ডিস্ট্রয়েড। ওকে, সাদিয়া আফরোজ শিমু বলছো, কাউসার আহমেদ বলছো, খানফাত, এ মুজাহিদ, তুমি আবার এ বলছো কোন দুঃখে? তুমি এ বলছো কোন দুঃখে? হ্যাঁ, আলিফা আক্তার পিঙ্কি, কি প্রশ্ন? তোমার প্রশ্ন করে রাখো কমেন্টে, দেখবো। নিবিড় বলছো সি। ওকে, দেন 29 নম্বরটা, ম্যারিবল হ্যাজ রেজিস্টার্ড ফর বোথ আফটারনুন অ্যান্থ্রোপোলজি ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইভিনিং সোশ্যালজি লেকচার। এটাও আমরা অলরেডি করছি। এটা কি হবে উত্তর? এটা কি এ নাম্বারটা ভুল? আচ্ছা, এটা কি আমার এ নাম্বারটা ভুল? হান্ড্রেডস হ্যাড রেজিস্টার্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এটা ভুল। দ্য ইভিনিং সি নাম্বার, এটা ভুল নাকি সোশিওলজি লেকচার ডি নাম্বার? কোনটা ভুল? এ বি সি ডি, এ বি সি ডি ভিতর কোনটা ভুল হতে পারে? আচ্ছা, 29 নম্বরে বি বলছো নাফিস রায়ান। আচ্ছা, যদি বি হয়, বি ভুল হলে কি হবে? খেয়াল করো, আমরা জানি কি বোথের সাথে কি বসে? বোথ ডট ডট অ্যান্ড, তাই না? নট অনলি ডট ডট বাট অলসো বসে। আবার এইদার, EITHER, এইদার ডট ডট অর বসে, তাই না? এখানে আমরা অপশনে, পরীক্ষার অপশনে কি দেখতে পাচ্ছি? এখানে একটা বোথ আছে। তাহলে বোথের সাথে কাকে বসাবো আমরা? বোথের সাথে বসবে হচ্ছে অ্যান্ড, নট অ্যাজ ওয়েল। তাই উত্তরটা হবে কি 29-এর বি নাম্বারটা। হ্যাঁ, বোথ আছে তো অ্যাজ ওয়েল এজ হবে না, বি নাম্বারটা হবে উত্তর। গুড। আচ্ছা, তারপরে খেয়াল করো 30 নম্বরটা, ফুড প্রাইসেস হ্যাভ রেজড সো র্যাপিডলি, have raised so rapidly in the past few months that some families have been forced to alter their eating habits. এটা আমরা অলরেডি পড়ছি। দেখো, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম। একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ কোনগুলো? ট্রানজিটিভ হচ্ছে আমরা দেখেছি রেইজ, তাই না? রেইজড, V2 হচ্ছে রেইজড, V3 হচ্ছে রেইজড, RAISED, রেইজড। ইনট্রানজিটিভ ফর্মগুলো কি? ইনট্রানজিটিভ হচ্ছে রাইজ, রোজ, রাইজেন, ইনট্রানজিটিভ। আচ্ছা,
ট্রানজিটিভ আমি কখন ব্যবহার করতে পারবো? যখন আমি দেখব এইগুলার পরে একটা নাউন রয়েছে বা একটা প্রোনাউন রয়েছে, অর্থাৎ একটা অবজেক্ট রয়েছে, তখন আমি ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করতে পারবো। কিন্তু এই ভার্বগুলোর পরে যদি আমি দেখি কোন একটা প্রিপজিশন আছে, কোন একটা অ্যাডভার্ব আছে, হ্যাঁ, কোন একটা ইন্টারজেকশন আছে, তখন আমি কি ব্যবহার করব? তখন ইনট্রানজিটিভ ব্যবহার করতে পারবো। এখানে খেয়াল করো, এই যে ভার্ব, হ্যাঁ, এই ভার্বটার পরে কি রয়েছে? সো র্যাপিডলি রয়েছে না, মানে একটা অ্যাডভার্ব রয়েছে না। এই ভার্বগুলোর পরে কি রয়েছে? একটা অ্যাডভার্ব রয়েছে। তাহলে এই যে রেইজড এর পরে কি অ্যাডভার্ব বসবে নাকি নাউন প্রোনাউন বসবে? তাই না? তার মানে যেহেতু আমার নাউন প্রোনাউন নাই, তাহলে আমি কি বসাবো? এই যে অ্যাডভার্ব থাকলে এই পার্টটা বসাবো, রাইজে। হ্যাভ এর পরে V3 বসে। এখানে V3 কোনটা? V3 হচ্ছে রাইজে। তাহলে রেইজড এর জায়গায় আমার উত্তরটা হবে কি? হ্যাভ রাইজেন সো র্যাপিডলি। ওকে, হ্যাভ রাইজেন সো র্যাপিডলি। আচ্ছা, তোমরা সবাই পরীক্ষা দিতে গিয়েছে, মেবি হ্যাভ রাইজেন হবে 30-এর এ। গুড। ওকে, একজন কানা, সে চোখে দেখে নাই, তুমি ডাক্তার দেখাইতে পারো খুব দ্রুত। পরীক্ষার হলে চোখে না দেখলে তো পরে মার্কস কাটা যাবে। 31 নম্বর, দ্য ম্যান অফ হুম দ্য রেড কার্ড ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন। দ্য ম্যান অফ হুম দ্য রেড কার ইজ পার্কড, বি নাম্বারটা, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, সি নাম্বারটা, ইজ আ প্রমিনেন্ট, ডি নাম্বারটা। কোনটা ভুল হইতে পারে? এটা খুবই সহজ একটা জিনিস। আমরা হচ্ছে হুমের যে ব্যবহারটা, হু আর হচ্ছে কি হুইচের ব্যবহারটা, অথবা হুইচ তো না, হুজ, ব্যক্তি বুঝাইতে হুজ ব্যবহার করা হয়। তো এখানে মেইনলি ব্যবহার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন দেখবো একটা পসেসিভ কেস, এটা কি? এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো হুজের পরে কি বসবে? হুজের পরে একটা নাউন বসবে। হুজের পরে কি বসবে? একটা নাউন বসবে। এখানে খেয়াল করো, অফ হুম দ্য রেড। আচ্ছা দেখো, দ্য রেড আছে না, দ্য রেড কার কি একটা নাউন না? তাহলে আমি যখন দেখবো একটা গ্যাপের পরে আমার নাউন রয়েছে, সেই নাউনের এখানে আমি কি বসাবো? হুজ বসাবো। তাহলে দ্য ম্যান হুজ রেড কার হবে এটা, বুঝছো? দ্য ম্যান হুজ রেড কার ইজ পার্কড, মানে উত্তরটা হবে কি আমার? এ নাম্বারটা। 31-এর উত্তর হবে এ নাম্বারটা। ভাই, প্যারাগ্রাফ প্র্যাকটিস করার সময়, ড্রাফটিং করার সময় ওয়ার্ড মাঝে মাঝে মাথায় আসে না, তখন কি করবো? তখন মাথায় একটা বাড়ি দিবা। আশেপাশে যে হাতুর আছে না, একটা হাতুড়ি নিবা, মাথায় বাড়ি দিবা। মা আসে না কেন? না আসলে আর কি করবা বলো? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটু ওয়ার্ড নিয়ে একটু খেলতে হবে, তাই না? একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, একটু ওয়ার্ড মিনিং বেশি বেশি পড়বা, তাহলেই তো মাথায় আসবে। না পড়লে তো আর মাথায় আসবে না। আর যদি একান্তই মাথায় না আসে, তাহলে একটা বাড়ি দিবা। আম্মুকে বলবো যে আম্মু আমার মাথায় একটা বাড়ি দিয়ে দাও, বুঝছো? ওকে, নাফিজ রায়হান 31-এর এ, গুড, সঠিক হয়েছে। সাদিয়া রোজ, ভুইয়ান রিয়াদ, খানফাদ এ। ওকে, ঠিক আছে। তারপরে খেয়াল করো 32 নাম্বারটা, অলদো হার সেভার পেইন, প্যাট ডিসাইডেড টু কাম টু দ্য মিটিং সো দ্যাট দেয়ার উড বি আ কোরাম। তার মানে অলদো রয়েছে এ, ডিসাইডেড টু কাম বি, সো দ্যাট সি, নাকি দ্যাট দেয়ার উড বি আ কোরাম, ডি, এবিসিডি। কোনটা ভুল হইতে পারে এখানে? আচ্ছা, কোনটা ভুল হইতে পারে খেয়াল করো। এখানে রয়েছে হচ্ছে, আমরা জানি হচ্ছে দো অথবা অলদো, হ্যাঁ, অথবা থাকতে পারে হচ্ছে ধরো যে বিকজ। এদের পরে কি ব্যবহার করি? এদের পরে একটা ক্লজ থাকে। এদের পরে কি থাকে? এদের পরে আমরা একটা ক্লজ ব্যবহার করি। আচ্ছা, আর আমি যখন পাবো হচ্ছে ইন স্পাইট অফ, অথবা যখন পাবো ডেসপাইট, অথবা যখন পাবো বিকজ অফ, তখন পাবো কি? বিকজ অফ। এদের পরে কি ব্যবহার করব? এদের পরে ব্যবহার করব ফ্রেজ। অর্থাৎ আমার যদি ক্লজ থাকে তাহলে এইগুলো ব্যবহার করব, যদি আমার ফ্রেজ থাকে তাহলে আমি এইগুলো ব্যবহার করব। এখন খেয়াল করো, এখানে 32 নম্বরটাতে রয়েছে কি? হার সেভার পেইন কি? এটা একটা ফ্রেজ না? তাহলে এটা যেহেতু একটা ফ্রেজের সাথে কি কখনো দল ব্যবহার হতে পারে না। তাহলে আমি এখানে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে কি? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা লিখতে হবে। হ্যাঁ, এই যে দোয়ালদর পরিবর্তে আমরা এইটা লিখতে পারি, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। আর বিকজের পরিবর্তে আমরা বিকজ অফ লিখতে পারতাম। তাহলে এটা উত্তরটা হবে কি? উত্তরটা হচ্ছে আমাদের এ নাম্বারটা। হ্যাঁ, এখন অলদো এর ব্যবহারটা হচ্ছে আমার ভুল হয়েছে। ওকে,
উইকলি টেস্টে সার্ভারের প্রবলেম হয়েছে, অটো সাবমিট হচ্ছে, একটু স্যার বলেন। আমি তো ক্লাসে আসি, হ্যাঁ ক্লাসে আসি, ক্লাস শেষে বলবো, এখন কীভাবে বলবো বলো? ওকে, আমার সাথেও এটা হয়েছে, খুবই খুবই খারাপ হয়েছে নাফিস রায়হান তোমার সাথে এটা। ওকে, দো হবে ভাইয়া, না দো হবে কেন? অল দো আর দো কোনোটাই হবে না এখানে, এখানে আছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে, বুঝছো? এখানে ইনস্পাইট অফ হবে অথবা ডেসপাইট হবে, কারণ যেহেতু আমার এখানে ফ্রেজ রয়েছে, এখানে যেহেতু আমার একটা ফ্রেজ রয়েছে, ফ্রেজের সাথে তো কখনো দোল দো বসে না, ফ্রেজের সাথে বসে হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ওকে, 33 নম্বরটা খেয়াল করো, দ্য প্রপোজাল হ্যাজ রিপিলড আফটার এ 30-minute discussion and a number of objection to its failure to include our district. ওকে, তো এখানে কি হ্যাজ রিপিলড, এই নাম্বারটা ভুল, এ 30 মিনিট ভুল, এ নাম্বার অফ ভুল, নাকি হচ্ছে টু ইটস ফেইলার ভুল, কোনটা ভুল হতে পারে? এ বি সি ডি, কোনটা ভুল? খেয়াল করো, এটাও বলে দিচ্ছি, এটাও আসলে অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে আসছে, এটাও আসলে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভের নিয়ম থেকে আসছে। খেয়াল করো, একটা প্রপোজাল, এটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট কে? এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে কি প্রপোজাল। প্রপোজাল কি নিজে নিজে রিপিল্ড হইতে পারে? প্রপোজাল কি নিজে নিজে রিপিল্ড হইতে পারে? পারে না। তার মানে কি? তার মানে এই অবজেক্টটা আমার প্যাসিভ, অবজেক্ট হচ্ছে আমার প্যাসিভ। তার মানে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে কি হ্যাজ বিন রিপিল্ড। পারফেক্ট সেন্টেন্সে, এটা পারফেক্ট সেন্টেন্সে বা পারফেক্ট টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি নিয়ে আসি? এটা বিন প্লাস ভি3 লিখি, তাই না? তো উত্তরটা হবে কি, এ নাম্বারটা হবে হচ্ছে হ্যাজ বিন রিপিল্ড। হ্যাঁ, হ্যাজ বিন রিপিল্ড হবে। ও সরি, দো বানান ভুল হয়েছিল, কি লিখলাম? টিচ ও ইউ জি, ও থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া রোজ 31 ডি, 33 এ, একজন আবার 33 ডি লিখছো কেন? এ হবে উত্তরটা, হ্যাঁ এ নাম্বারটা। ওকে, আচ্ছা 34 নাম্বারটা খেয়াল করো, 34 নাম্বারটা, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড, who faculty members voted not to retain on the list of eligible replacement for Professor Kote। দেখো হু আর হুমের ব্যবহারটা, হু আর হচ্ছে হুমের ব্যবহার খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, আমরা এটা দেখি কখন হু ব্যবহার করবো আর কখন হচ্ছে হুম ব্যবহার করব। ধরো এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে গ্যাপের পরে ধরো রয়েছে ভার্ব, এখানে গ্যাপের পরে রয়েছে একটা ফাইনাইট ভার্ব, এখানে ধরো গ্যাপের পরে রয়েছে একটা সাবজেক্ট, এরপরে রয়েছে দুইটা ফাইনাইট ভার্ব। কি রয়েছে? দুইটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এইখানে গ্যাপের পরে রয়েছে একটা, ধরো যে এখানে গ্যাপের পরে রয়েছে শুধুমাত্র সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, ধরো একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, বাক্যগুলো আবার দেখো, ধরো একটা গ্যাপের পরে রয়েছে সরাসরি ভার্ব, আবার আরেকটা গ্যাপের পরে রয়েছে সাবজেক্ট এবং তারপরে রয়েছে দুইটা ফাইনাইট ভার্ব, আবার আরেকটা গ্যাপের পরে সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। প্রথম দুইটাতে দিব হু, প্রথম দুইটাতে দিব হু, পরেরটাতে দিব হচ্ছে হুম। একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে আমি দেবো গ্যাপে হুম। এখানে খেয়াল করো, এখানে ধরলাম আমার একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে খেয়াল করো এখানে আমার কি রয়েছে, এখানে এখানে আমার একটা সাবজেক্ট রয়েছে, দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, এখানে একটা সাবজেক্ট, ভোটেড এটা একটা কি ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব কি বাক্যে আছে? এরপরে কি আর কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তার মানে একটা গ্যাপের পরে যখন আমি সাবজেক্ট পাবো একটা, ফাইনাইট ভার্ব পাবো একটা, তখন আমাকে কি দিতে হবে? তখন আমাকে হুম দিতে হবে। এখানে আসলে হু না হয়ে হবে হচ্ছে হুম, হুম দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড, বুঝছো? এখানে যদি ফ্যাকাল্টি মেম্বার ধরো সাবজেক্টটা নাই, তাহলে গ্যাপের পরে যদি সরাসরি ভার্ব থাকে তখন কিন্তু আমাদের হু দিতে হইতো। এই জিনিসটা তোমরা এই এই চারটা একটু মাথায় রাখবা, হ্যাঁ তোমরা এই চারটা একটু মাথায় রাখবা, তাহলে খুব ইজিলি ধরতে পারবা। হ্যাঁ, 34 বি হয়েছে। এখন আসছে অবুজ মেয়ে, অবুজ মেয়ে এসে ভুল করে ফেলছে, হ্যাঁ ও হচ্ছে এ দিছে। ওকে, 34 বি, সাদিয়া রোজ, নাফিস রায়ান, নাফিস আলী নূর। ওকে, হুম হবে, গুড। দেন আমরা 35 নম্বরটা দেখবো। In spite of the tenant's objection, the apartment manager decided to raise the rent by $40 per month. এটাও কিন্তু সে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম, হ্যাঁ ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম থেকে আসছে, কয়েকবার দেখানো হয়েছে। এটা কি হবে? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম। আমরা বলেছি কি, আমরা বলেছি ট্রানজিটিভ ফর্ম কোনগুলা? ট্রানজিটিভ ফর্ম হচ্ছে রেইজড আর হচ্ছে রেইজড। আর ইনট্রানজিটিভ ফর্ম কোনগুলা? ইনট্রানজিটিভ ফর্ম হচ্ছে রাইজ, রোজ, রাইজেন, তাই না?
এটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ফর্ম। এই ট্রানজিটিভ ফর্ম কখন ব্যবহার করব? যখন আমি দেখব গ্যাপের পরে একটা অবজেক্ট আছে, তখন আমি ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করব। এখানে খেয়াল করো, এই যে ভার্ব, এই ভার্বের পরে একটা অবজেক্ট আছে না, দ্য রেন্ট অবজেক্ট আছে না? অবজেক্ট আছে। তাহলে যেহেতু আমার অবজেক্ট আছে, তাহলে আমি কি ব্যবহার করব? এই ট্রানজিটিভ ফর্মগুলা। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করব। অর্থাৎ তাহলে টু এর পরে V1 রেইজ, তাহলে এখানে উত্তরটা হবে কি? এখানে রাইজ না হয়ে উত্তরটা হবে রেইজ। টু রেইজ দ্য রেন্ট বাই $40 পার মান্থ। অর্থাৎ 35-এর উত্তর হবে কি? উত্তর হবে সি নাম্বারটা। 35-এর উত্তর হবে সি নাম্বারটা। মেহজাবিন হান্না, খান ফাহাদ, আশিকুর, ফিজ রায়হান, সাদিয়া আক্তার, মাইশা, ওকে ঠিক আছে। দেন 36 নম্বর, দিস ক্লাস দ্যাট ইজ আ prerequisite for microbiology is so difficult that I would rather drop it. এটাও খুবই সিলি একটা মিস্টেক, খুবই শর্ট, হ্যাঁ খুবই সিলি একটা মিস্টেক। এই মিস্টেকটা কে ধরতে পারবা? খুবই সিলি একটা মিস্টেক। এটা দেখি তোমরা কে ধরতে পারো। 36 নাম্বার কি হইতে পারে? দ্য ক্লাস 36 নাম্বারটা কি হইতে পারে তোমাদের মতে? আচ্ছা খেয়াল করো, এখানে অনেকে সি দিচ্ছ, সো ডিফিকাল্ট দ্যাট। দেখো এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে হুইচ আর দ্যাটের একটা নিয়ম আছে, হুইচ আর দ্যাট। দেখো এই দুইটাই বসে কার ক্ষেত্রে? দুইটাই বসে হচ্ছে কোনো একটা বস্তুর ক্ষেত্রে বসে, তাই না? ব্যক্তি ভিন্ন অন্য কাউকে বোঝানোর ক্ষেত্রে হুইচ আর দ্যাট ব্যবহার করি। এখন হুইচ কখন ব্যবহার করব, দ্যাট কখন ব্যবহার করব? যখন দেখবা কমা দ্বারা দুইটা পার্ট আলাদা রয়েছে, এই যে কমার মাঝখানে ব্যবহার করবা হুইচ। খুবই সহজ একটা জিনিস, মানে রেস্ট্রিকটিভ ক্লজ বলা হয় এগুলাকে। তো এই যে কমা, এখানে দেখো একটা কমা আছে না, এখানে একটা কমা রয়েছে, এখানে দেখো একটা কমা রয়েছে। কমার ভিতরে, দুইটা কমার ভিতরে আমি কি ব্যবহার করব? আমি দ্যাট ব্যবহার না করে আমি ব্যবহার করব হচ্ছে হুইচ। বুঝছো? মানে হুইচ আর দ্যাট দুটা সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, দুটা সেম ক্যাটাগরির তোমার হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তাহলে হুইচ কখন ব্যবহার করবো আর দ্যাট কখন? যখন দুটা কমার ভিতরে থাকবে, তখন ব্যবহার করবো হুইচ। আদারওয়াইজ অন্যান্য সময়টাতে আমরা হচ্ছে দ্যাট ব্যবহার করব। তাই এটার উত্তর হবে 36-এর কি? 36-এর উত্তর হবে এ নাম্বারটা। ওকে, হ্যাঁ নাফিজ রায়না একদম সি বলছো, সি না, 36-এর উত্তর হবে এ নাম্বারটা। আচ্ছা 37 নম্বর, দ্য ডক্টর টোল্ড মিস্টার অ্যান্ডারসন দ্যাট বিকজ অফ হিজ সেভার ক্র্যাম্পস হি শুড লে ইন বেড ফর ফিউ ডেজ। আচ্ছা এইটাও দেখো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়মকে ধরতে পারছো কিনা জানি না। দেখো এটা আবার একটু দেখাই, ট্রানজিটিভ আর হচ্ছে কি ইনট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভের নিয়ম। ওকে সেম জিনিস, আমরা এটা দেখি ট্রানজিটিভ কোনগুলো আর ইনট্রানজিটিভ কোনগুলো। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে থাকলো লে, লেইড, লেইং, হ্যাঁ এটা হচ্ছে V1 V2 V3 আর ভার্বের সাথে আইএনজি। আর ইনট্রানজিটিভ ফর্ম কি? ইনট্রানজিটিভ ফর্ম হচ্ছে লাই, V2 হচ্ছে লে, V3 হচ্ছে লেইং আর আইএনজি ফর্মটা হচ্ছে লাইং। ঠিক আছে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ফর্ম। তাহলে আমি কখন ইনট্রানজিটিভ বসাবো আর কখন ট্রানজিটিভ বসাবো? সবগুলোতেই সেম। আমি যখন দেখবো গ্যাপের পরে কি রয়েছে, গ্যাপের পরে আমি যখন দেখবো কোনো একটা প্রিপোজিশন আছে, গ্যাপের পরে যখন দেখবো একটা অ্যাডভার্ব আছে, তখন আমি সেখানে বসাবো যে ইনট্রানজিটিভ ফর্মটা। আর গ্যাপের পরে আমি যখন দেখবো একটা অবজেক্ট আছে, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে আমার নাউন, অবজেক্ট মানে হচ্ছে প্রোনাউন, তখন আমি বসাবো হচ্ছে ট্রানজিটিভ ফর্মটা, মানে ট্রানজিটিভ ভার্বের যে ব্যবহারটা। এখানে খেয়াল করো, এখানে ধরলাম গ্যাপ, এই গ্যাপের পরে কি রয়েছে? একটা প্রিপোজিশন রয়েছে। তাহলে গ্যাপের পরে যেহেতু আমার প্রিপোজিশন আছে, আমাকে কি ব্যবহার করতে হবে? ইনট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইনট্রানজিটিভ ফর্ম। এখন শুডের পরে যে V1, শুডের পরে কি V1, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের V1 কি লে নাকি লাই? কোনটা? ইনট্রানজিটিভ ভার্বের V1 হচ্ছে কি লাই। তার মানে এটা উত্তরটা হবে কি লে না হয়ে উত্তরটা হবে LIE, শুড লাই ইন দ্য বেড ফর এ ফিউ ডেজ। এখানে জাস্ট তোমরা দেখবা অবজেক্ট আছে কি নাই। যদি থাকে তাহলে ট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করবা, যদি না থাকে তাহলে ইনট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করবা। এইটা খুবই সহজ জিনিস। আর যেহেতু শুডের পরে আমরা জানি কি শুডের পরে V1 বসে, সেজন্য ইনট্রানজিটিভের V1 ফর্ম ব্যবহার হয়েছে। এই জন্য 37-এর উত্তরটা হবে কি সি নাম্বারটা। গুড।
আচ্ছা 37-এর উত্তর সি নাম্বারটা। ওকে 50টা প্রশ্ন আছে বুঝছো। ওকে তারপরে খেয়াল করো, ইফ ইউ হ্যাড সেট দ্য পেইন্ট প্ল্যান্ট ইন এ কুলার লোকেশন দ্য লিভস উড নট হ্যাভ বার্নড। তাহলে এটাও ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের ব্যবহার, এটাও ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভের ব্যবহার। হ্যাঁ এটাও ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের ব্যবহার, যাদের সমস্যা তারা ভালো করে দেখবা। ট্রানজিটিভ কোনগুলো? ট্রানজিটিভ হচ্ছে সেট সেট সেট। আর ইনট্রানজিটিভ কোনগুলো? ইনট্রানজিটিভ হচ্ছে সিট স্যাট আর হচ্ছে স্যাট। তাহলে কখন ট্রানজিটিভ ব্যবহার করব, কখন ইনট্রানজিটিভ ব্যবহার করব, খুব ভালোভাবে মাথায় রাখো। যদি আমি দেখি গ্যাপের পরে অবজেক্ট রয়েছে, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে যদি আমি গ্যাপের পরে নাউন বা প্রোনাউন পাই তাহলে আমি ট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করব। ইনট্রানজিটিভ ফর্ম কখন ব্যবহার করব? যদি আমি দেখি গ্যাপের পরে আমার প্রিপজিশন আছে, গ্যাপের পরে যদি দেখি অ্যাডভার্ব আছে, তখন আমি ইনট্রানজিটিভ ফর্ম ব্যবহার করব। এখানে ভার্বের পরে কি আছে দেখো তো, এখানে যে ভার্বটা, এই ভার্বের পরে কি রয়েছে? দ্য প্ল্যান্ট, এটা একটা নাউন না, মানে এটা একটা অবজেক্ট না। তাহলে অবজেক্ট থাকা মানে কি? অবজেক্ট থাকা মানে কি? অবজেক্ট থাকা মানে আমাকে ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। অবজেক্ট থাকা মানে আমাকে কি করতে হবে? ট্রানজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু এরা কি করছে? স্যাট, এই যে ইনট্রানজিটিভ ফর্ম ব্যবহার করছে। তার মানে এইটা হচ্ছে আমার ভুল। আমার উত্তর কি হবে? সেট। উত্তর হবে কি? এ নাম্বারটাতে হবে হচ্ছে স্যাটের বদলে হবে সেট। তোমরা জাস্ট ট্রানজিটিভ ফর্মটা আর ইনট্রানজিটিভ ফর্মটা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে খুব ইজিলি ধরতে পারবে। হ্যাঁ সেট দ্য প্ল্যান, গুড। সবাই যারা এ বলছো সবারটা হইছে। আচ্ছা এ নাম্বারটা হইছে নাফিস আলিনুর, খান ফাহাদ, আলিফা আক্তার, পিঙ্কি, হালিমা হোসেন বলছো। ওকে দেন আমরা যাব হচ্ছে 39 নম্বরটাতে। ডক্টর হার্ডার হুইচ ইজ দ্য প্রফেসর ফর হিজ ক্লাস উইল বি অ্যাবসেন্ট দিস উইক বিকজ অফ ইলনেস। আচ্ছা এটাও খুব সহজ, এটা ধরার বিষয় যে আমরা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কয়েকটা জিনিস ব্যবহার করি, তাই না? ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি কি? হু, হুম আর হচ্ছে কি হুস। আর বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বস্তুর ক্ষেত্রে মানে ব্যক্তি ভিন্ন অন্য কিছুর ক্ষেত্রে ব্যবহার করে হচ্ছে হুইচ আর হচ্ছে কি দ্যাট। এখানে দেখো ডক্টর হার্ডার, এখানে যে হুইচটা ব্যবহার হয়েছে, এই হুইচটা কি ব্যবহার ভুল হয়েছে? দেখো এখানে আমার যে প্রোনাউনটা লাগবে সেটা হচ্ছে কি ডক্টর হার্ড। এই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য কোন একটা কিছু লাগবে। তাহলে ব্যক্তিকে কে কে রিপ্রেজেন্ট করবে? হু, হুম আর হচ্ছে কি হুজ, তাই না? তাহলে হু, হুম, হুজ কখন দিব? খেয়াল করো, যদি আমরা গ্যাপের পরে কি পাই, একটু আগে দেখেছি, গ্যাপের পরে যদি একটা ভার্ব পাই, গ্যাপের পরে ধরো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আবার গ্যাপের পরে ধরো আমার শুধুমাত্র সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে প্রথম দুইটার ক্ষেত্রে আমি কি দিব? প্রথম দুইটার ক্ষেত্রে হু দিব, প্রথম দুইটার ক্ষেত্রে হু দিব, পরেরটার ক্ষেত্রে হুম দিব। এখানে খেয়াল করো অপশনটাতে গ্যাপের পরে, এই যে গ্যাপ, তাহলে এটা একটা গ্যাপ, গ্যাপের পরে কি আছে? একটা ভার্ব আছে না? গ্যাপের পরে এই যে গ্যাপ, গ্যাপের পরে একটা ভার্ব আছে, তাহলে ভার্বের মাঝখানে এখানে কি দিব? আমি হু দিব। হুইচ না হয়ে উত্তরটা হবে দ্য হার্ডার হু ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস উইল বি অ্যাবসেন্ট দিস উইক বিকজ অফ ইলনেস। ওকে ওকে 39-এর এ সবারই এ দিছো, একজন মানুষ, হ্যাঁ হুইচটা ভুল, গুড। একজন আবার নাজনীন নাইমা, তুমি বি বললা কোন দুঃখে? তুমি বি বললা কোন দুঃখে? ওকে দেন 40 নম্বর, ডিসপাইট অফ এ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার human have managed to communicate with others through sign language in which certain motion stands for letters, words or ideas, and despite of a language barrier, এটা আমরা অনেকবার দেখেছি। in spite of অথবা despite, হ্যাঁ despite এর সাথে কখনো কি বসে না? অফ বসে না, তাই উত্তরটা হবে কি? 40 নাম্বারটা এ নাম্বারটা হবে উত্তর। 40 উত্তর হবে কি? এ নাম্বারটা। ডেসপাইট এর সাথে কখনো কি বসে না? অফ বসে না। হয় আমাকে ডেসপাইট লিখতে হবে অথবা আমাকে লিখতে হবে ইনস্পাইট অফ লিখতে হবে, বুঝতে পারছো? অথবা আমাকে ইনস্পাইট অফ লিখতে হবে। 40-এর এ, গুড। দেন 41, the class has cancelled because too few students had registered before registration closed. আচ্ছা এখানে কি এ নাম্বারটা ভুল, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বারটা? দেখো এটাও আসছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে। কোথা থেকে? অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে। আচ্ছা অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে যদি আসে, দেখ খেয়াল করো বাক্যের সাবজেক্টটা কে? বাক্যের সাবজেক্টটা হচ্ছে দ্য ক্লাস, তাই না? এখন খেয়াল করো তো দ্য ক্লাস কি একা একা ক্যান্সেল হইতে পারে? হ্যাঁ ক্লাস ক্যান্সেল করে কারা?
অথরিটি ক্লাস ক্যান্সেল করে। বা ধরো যে তোমরা যখন হচ্ছে ইউনিভার্সিটিতে উঠবা, যে তোমাদের হচ্ছে ক্লাসে সিআর থাকে, সিআররা ক্লাস ক্যান্সেল করে, ঠিক আছে? ক্লাস টিচার অনেক সময় ক্লাস ক্যান্সেল করতে পারে। ক্লাস কখনো নিজে নিজে ক্যান্সেল হয় না। তার মানে কি, এটা আমাকে প্যাসিভ আকারে লিখতে হবে। প্যাসিভ আকারে লিখতে গেলে আমাকে এখানে কি আনতে হবে, একটা হ্যাজ বিন ক্যান্সেলড। সোর্স আমাকে লিখতে হবে কি, হ্যাজ বিন ক্যান্সেলড। এটা পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা কি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করি একটা বিন। ওকে, 41-এর এ, গুড। এই নাম্বারটা হইছে সবারই মোটামুটি গুড। দেন 42 নাম্বারটা খেয়াল করো। আফটার এলান হ্যাড সার্চ ফর 20 মিনিটস হি রিয়ালাইজ দ্যাট হিজ জ্যাকেট হ্যাড বিন লাইং অন দ্য টেবিল দ্য এন্টায়ার টাইম। এটাও দেখো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম থেকে আমরা একটু আগে দেখেছি। কি দেখেছি, যে লাই, লে, লেইন আর লাইং, এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট কি, আরেকটা পার্ট হচ্ছে লে, লেইট, লেইট আর হচ্ছে লেইন। হ্যাঁ, তাহলে এটা কি, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ পার্ট। আর এটা কি, এটা হচ্ছে আমার ট্রানজিটিভ পার্ট, এটা হচ্ছে কি আমার ট্রানজিটিভ পার্ট। ওকে, তাহলে ইনট্রানজিটিভ পার্টটা কখন ব্যবহার করব, যদি আমি গ্যাপের পরে কি পাই, যদি প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব পাই। ট্রানজিটিভ পার্টটা কখন ব্যবহার করব, যদি এদের পরে আমি কি পাই, যদি নাউন বা কোনো একটা প্রোনাউন বা কোনো একটা অবজেক্ট পাই, তাই না? এইখানে খেয়াল করো অপশনটাতে কি বসছে, অপশনটাতে বসছে হচ্ছে এই যে ভার্বটা, এরপরে কি আছে, একটা প্রিপোজিশন আছে না, একটা প্রিপোজিশন আছে না। তাহলে প্রিপোজিশন থাকলে কি আমি এল এ ওয়াই আইএনজি এটা ব্যবহার করব নাকি এল ওয়াই আইএনজি ব্যবহার করব, কোনটা? প্রিপোজিশন থাকলে আমাকে ট্রানজিটিভের ফর্মগুলো ব্যবহার করতে হবে। এজন্য এটা উত্তরটা হবে লাইং, সি নাম্বারটা। হ্যাঁ, লেইং না হয় উত্তরটা হবে কি, লাইং। তো উত্তর হবে 42-এর সি। সি। সাদি আক্তার মাইশা বলছো, হালিমা এন মুজাহিদ, তাসমিয়া আক্তার, ভুইয়ান, রিয়াদ, নাফিজ, রায়হান, গুড। প্রথম থেকে ক্লাসে আছো দেখছি। ওকে, দেন 43 নাম্বারটা খেলা করো। দ্য প্রবলেমস দ্যাট ডিসকভার্ড সিন্স দ্য ইনিশিয়াল রিসার্চ হ্যাড বিন কমপ্লিটেড caused the committee members to table the proposal temporarily. ওকে, এটাও দেখো অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থেকে আসছে। এটাও আসছে কোথা থেকে, এটাও আসছে অ্যাক্টিভ প্লাস প্যাসিভের নিয়ম থেকে। এখন উত্তর কোনটা হবে এটা দেখি, আমি বলার আগে তোমরা বলো তো, এখানে যদি দুইটা অ্যাক্টিভ প্যাসিভ আছে, 43-এর নিয়মটা কি হইতে পারে? 43টা কি হইতে পারে? ওকে, 43-এর বলতেছে হচ্ছে সি। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ প্যাসিভ ধরাই দিলাম, তোমরা সবাই এখন আমি জানতাম যে সি বলবা। এটা সি নাম্বারটাতে কি ভুল আছে? হ্যাঁ, সি নাম্বারটাতে কি ভুল আছে? ইনিশিয়াল রিসার্চ, তাই না? রিসার্চ তো আর একা একা কমপ্লিট হইতে পারে না, রিসার্চ তো হচ্ছে অন্যকে কমপ্লিট করে, তার মানে প্যাসিভ ঠিকই তো আছে, এখানে তো ভুল নাই। ভুল হচ্ছে এ নাম্বারটাতে। দেখো, দ্য প্রবলেমস, প্রবলেমস কি একা একা ডিসকভার হইতে পারে? মানে কোন একটা সমাধান, মানে মানে একটা সমস্যা, সমস্যা কি একা একা ডিসকভার হয়? আমরা সমস্যার উত্থাপন করি, তাই না? সমস্যাগুলো আমরা উত্থাপন করি। এজন্য এটা উত্তরটা কি হবে? দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকাসড হবে এখানে। দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকাসড, মানে একটা বি প্লাস ভি3 বসবে, বুঝছো? প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সে একটা করে বি প্লাস ভি3 থাকে। তাই উত্তরটা হবে 43-এর কি, 43-এর উত্তর হবে এ নাম্বারটা। দেন আমরা 44-এ যাব। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লে in bed for several days as a precaution against further damage to the tendons. A, B, C, D কোনটা ভুল? এটা কয়েকবার করা হয়েছে এই প্রশ্নটা। 44 নম্বরের প্রশ্নটা বেশ কয়েকবার করা হয়েছে। 44 নম্বরটার উত্তর কি হবে একটু কমেন্ট করো তো। 44 নম্বরের উত্তর কি হইতে পারে? What will be the answer? 44 নম্বর উত্তর কি হইতে পারে? আচ্ছা, 44-এ সবাই এ বলছো, তাহলে এ যেহেতু ভুল, এই নাম্বারটা যেহেতু ভুল, এখানে তাহলে কি বসবে? তোমরা বলতেছো এই নাম্বারটা ভুল, তাই এখানে কি হবে? হ্যাঁ, ক্লিপস্টফেল আস্তে আস্তে পুরোটা। আজকে হচ্ছে মিনি মডেল টেস্ট, 50টা এমসিকিউ আছে এখানে, এখানে আর 6টা, এরপরে আর 6টা এমসিকিউ আছে জাস্ট। 44-এর এতে কি বসবে? যেহেতু লে আমরা জানি হচ্ছে কি, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব।
সাবজাংটিভের ক্ষেত্রে আমার কি বসবে? সাবজাংটিভের ক্ষেত্রে পরবর্তীতে বেস ফর্ম বসে, তাই না? বেস ফর্ম বসে। তাহলে লাইলের বেস ফর্ম দুইটা, একটা হচ্ছে লাই আর একটা হচ্ছে বেস ফর্ম লে। এইটা হচ্ছে ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর এটা হচ্ছে কি ট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ ব্যবহারের শর্ত কি? ট্রানজিটিভ ব্যবহারের শর্ত হচ্ছে পরবর্তীতে আমার একটা কি লাগবে? আমার একটা অবজেক্ট লাগবে। এখানে কি পরবর্তীতে কোনো অবজেক্ট আছে? নাই। এখানে একটা কি আছে? প্রিপোজিশন আছে। যখন আমি এই ওয়ার্ডগুলোর পরে কোনো একটা প্রিপোজিশন পাবো, আমাকে হচ্ছে ইনট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে। বা যদি কোনো একটা অ্যাডভার্ব পাই, তাহলে ইনট্রানজিটিভ ফর্ম। এখানে লে নাই হয়ে হবে হচ্ছে কি লাই। হি লাই ইন দ্য বেড ফর সেভারাল ডেজ। ওকে, 44-এ যারা তাহলে এ বলেছো তাদেরটা সঠিক হয়েছে, বে হবে। গুড, 44-এর এ। গুড। দেন 45 নাম্বারটাতে আমরা যাব। ডক্টর আলভারেজ was displeased because the student had turned in an unacceptable report, so he made him to rewrite it. এটাও খুবই সহজ একটা পার্ট। এইটার উত্তর কি হইতে পারে? এটার উত্তর কি হইতে পারে? আলভারেজ was displeased হবে, had turned in an unacceptable বি হবে, এটা কি সো হবে, সো হি মেড হিম টু রিরাইট ইট হবে। কি হইতে পারে? দেখো, তোমাদের নিয়মটা ধরতে হবে। এটা আসলে আসছে কোথা থেকে? এটা আসছে আমাদের পজিটিভ ভার্ব থেকে। কোথা থেকে? এটা আসছে পজিটিভ ভার্বের নিয়ম থেকে। পজিটিভ ভার্বের নিয়ম। আচ্ছা, পজিটিভ ভার্বের নিয়মের ক্ষেত্রে খুবই সবচেয়ে সহজ যে নিয়ম সেটাই হচ্ছে এইটা। সেটা হচ্ছে মেকের পরে, হ্যাঁ, বা হচ্ছে মেডের পরে ধরো একটা অবজেক্ট আসছে, সে অবজেক্টটা অ্যাক্টিভ হোক বা অবজেক্টটা প্যাসিভ হোক, যাই হোক না কেন, সেই অবজেক্টের পরে আমাকে মূল ভার্বে কি দিতে হবে? V1 ইউজ করতে হবে। এই যে মেক, মেড, এরপরে কি বসবে? V1 বসবে। এখানে দেখো একটা শি, হি, মেড আছে, তাহলে মেডের পর কি টু রিরাইট হবে? না, এখানে হবে শুধু রিরাইট। উত্তরটা হবে কি? 45-এর ডি নাম্বারটা হবে উত্তর। বেস্ট ফ্রম হবে। গুড। সাদিয়া আফরোজ শিমো বলছো, আহমেদ বলিয়ন, বুইয়ান রিয়াদ বলছো, অ্যানি বলিং, এটা কি অদ্ভুত একটা নাম, আমি উচ্চারণ করতে পারতেছি না তোমার নামটা। রিরাইট মেহজাবিন হান্না বলছে 45। ঠিক আছে। দেন 46 নাম্বারটা দেখবো। দ্য প্রজেক্টর ডিরেক্টর stated he believed it was necessary to study the proposal for several more months before making a decision. এটার উত্তরটা কি এ হবে, এটা কি বি হবে, টু স্টাডি সি হবে, নাকি এটার উত্তর বিফোর মেকিং আ ডিসিশন ডি হবে? এটাও পারার কথা। এটা শুরুর দিকে একটা প্রশ্ন এরকম ছিল, একদম শুরুর দিকে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করেছিলাম। এটার উত্তরটা কি হইতে পারে? একটু কমেন্ট করে জানাও সবাই, এটা উত্তরটা কি হইতে পারে? দেখি তোমরা পারো কিনা। 46 নাম্বারটার উত্তর কি হইতে পারে? আচ্ছা, দ্য প্রজেক্টর ডিরেক্টর, এটা ধরতে পারছো? একদম শুরুর দিকে এরকম একটা প্রশ্নই আমরা করেছিলাম, একদম শুরুর দিকে। 46। আচ্ছা, একজন বলছে এ ভুল হইলে এখানে সঠিক কোনটা হবে? মানে ধরলাম এ ভুল, তাহলে কি বসবে এখানে? বুঝলাম যে এটা ভুল, তাহলে এই নাম্বারটাতে আসলে কি বসবে? আচ্ছা, একজন লিখছে হিম হবে। তাসমিয়া আক্তার, বুইয়ান রিয়াদ, বুঝলাম এ ভুল। সাদিয়া আফরোজ শিমু, হ্যাঁ একজন লিখছে সঠিক, সেটা হচ্ছে দ্যাট হবে এখানে একটা। আমরা বলছিলাম যে কিছু ভার্ব থাকে, মেনশন, হ্যাঁ মেনশন হচ্ছে স্টেট, তারপরে থাকতে পারে হচ্ছে রিপোর্ট। এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এদের পরে আমাকে দ্যাট প্লাস সাবজেক্ট লিখতে হয়, বুঝছো? এদের পরে দ্যাট প্লাস সাবজেক্ট, মানে এরা যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে চায় দ্যাট প্লাস সাবজেক্ট আকারে লিখতে হবে। এখানে দেখো স্টেটেড রয়েছে, এখানে কি হবে? স্টেটেড দ্যাট হি বিলিভড, এখানে একটা দ্যাট হবে। তো উত্তরটা হবে 46-এর কি? 46-এর উত্তরটা হবে আমার এ নাম্বারটা। ওকে, এটা দ্যাট হবে। নেবলিয়ন, খান ফাহাদ, হালিমা, হ্যাঁ স্টেটেড দ্যাট। নাফিজ রায়ন বলছে স্টেটেড দ্যাট। পিএইচ হেনা, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মাথার ডাক্তার দেখাও। কোনো মাথার ডাক্তার দেখাতে পারো কিনা দেখো। ওকে, স্টেটেড দ্যাট। ওকে, আলেফা আক্তার পিঙ্কি বলছে, খান ফাহাদ বলছে স্টেটেড দ্যাট। ওকে
দেন আমরা যাব 47 নাম্বারটাতে। অলদো ডেঞ্জার দ্যাট হি মাইট বি ইনজিউর্ড, বরিস ব্রেভলি এন্টার্ড দ্য বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার। অলদো দ্য ডেঞ্জার দ্যাট, এটার প্রশ্ন তোমরা ধরতে পারো কিনা দেখি। এটা কি হবে? এটা কি এ নাম্বারটা ভুল? অলদো হি মাইট বি ইনজিউর্ড, বি নাম্বারটা ভুল। বরিস ব্রেভলি এন্টার্ড দা, সি নাম্বারটা ভুল। নাকি সেভ দ্য ইয়াংস্টার, ডি নাম্বারটা ভুল। হোয়াট ইজ দ্য রং পার্ট অফ দিস সেন্টেন্স? ওকে, হ্যাঁ এক্সামে পারবা, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, এক্সামে এমনিতেই পারবা। এক্সাম তো আসলে খুব সহজ, বুঝছো? আর ঢাবির এক্সাম হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম। এক্সাম হচ্ছে সবচেয়ে সহজ, আর দুনিয়ার সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে ডিউ এর এক্সাম, বুঝছো? দুনিয়ার সবচেয়ে সহজ পরীক্ষা ডিউ এর এক্সাম। এরপরে দেখবা যত পরীক্ষা দিবা সব কঠিন লাগবে। তুমি এই সেমিস্টারের পরীক্ষা দাও, যে পরীক্ষায় দাও, সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে ডিউ এর এক্সাম। তাহলে 47 নাম্বারটা কি হইতে পারে? ওকে, 47-এর বলছো এ, নাফিজ রায়হান। এ নাম্বারটা যদি হয় তাহলে সঠিক কি হবে? সঠিক কি হবে? ধরলাম 47-এর এ, তাহলে সঠিকটা আসলে কি হবে? আলেফ আক্তার পিঙ্কি, সেকেন্ড টাইমার সাদিয়া আফরোজ। তাহলে তো কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে হবে তোমাদের। আর প্যারা নাই, পরীক্ষা খুব সহজ, সব পরীক্ষায় সহজ হয়। যারা ফার্স্ট টাইমার তাদের জন্য ঢাবির পরীক্ষা সহজ। সবাই এটাই ফেল করে, কারণ হচ্ছে পরীক্ষার হলে এনভায়রনমেন্টটা একটু অন্যরকম হয়ে যায়, বুঝছো? যেমন 2 আর 2 4 হয়, হ্যাঁ আমরা সব কত পারি না, 2 আর 2 4 হয়, তো পরীক্ষার হলে 2 আর 2 5 হয়ে যায়। কেন জানি হয়, বুঝি না আমরা। মানে পরীক্ষার হলটা একটু অন্যরকম, এনভায়রনমেন্টটা অন্যরকম, একদম সহজ জিনিস আমরা ভুল করি। এর জন্য তোমরা বেশি বেশি একটু পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে একটু মেন্টালি সেট আপ করবা পরীক্ষার হলের সাথে, বুঝছো? তাহলে পরীক্ষার হলে গিয়ে আর ঘাবড়াইবা না। পরীক্ষার হলে গিয়ে আমরা কিন্তু অনেক সময় কিছু ভুলে যাই। ওকে, আরে কে বলছে জেইউ কঠিন? জেইউ আরো সহজ। তাহলে এখানে হচ্ছে যে ভুলটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে ইন দোলদের ক্ষেত্রে কি বসে? দো অল দো, হ্যাঁ দোলদের ক্ষেত্রে কি বসে? এরপরে একটা ক্লজ থাকে, এরপর একটা কি থাকে? ক্লজ থাকে। আর ইন স্পাইট অফ অথবা যদি ডেসপাইট লিখি, এদের পরে কি বসে? এদের পরে আমার একটা ফ্রেজ বসে। এখন অপশনটাতে আমরা দেখতে পাচ্ছি কি? দ্য ডেঞ্জার। দ্য ডেঞ্জার কি কোনো ক্লজ? না, দ্য ডেঞ্জার হচ্ছে একটা ফ্রেজ। যেহেতু এটা একটা ফ্রেজ, তাহলে আমাকে কি বসাইতে হবে? আমাকে হয় ইন স্পাইট অফ বসাবো, নয়তো আমাকে কি বসাইতে হবে? ডেসপাইট বসাইতে হবে। ঠিক আছে, তো উত্তরটা হবে কি আমার? এ নাম্বারটা। 47-এর উত্তর হবে কি আমার? এ নাম্বারটা। আচ্ছা, আরে জেইউ সবচেয়ে সহজ। দেখো এই যে ডিউতে, হ্যাঁ ধরে ডিউতে আমি হয়েছিলাম কত? ডিউতে আমি হয়েছিলাম 132তম, কিন্তু জেইউতে আমি হয়েছি কত জানো? জেইউতে হয়েছিলাম 7th, সপ্তম হয়েছিলাম। তাহলে কোনটার প্রশ্ন কঠিন হয়? কোনটার প্রশ্ন কঠিন হয়? না, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আরো সহজ হয়, দাগায় দিয়ে আসবা। আমাদের সাকিব ভাই যে ম্যাথ ক্লাসগুলো করায় না, সেই ম্যাথ ক্লাসগুলো একটু ভালো মতো দেখবা। হ্যাঁ দেখবা ম্যাথ নিয়ে অনেকে 20 মার্কসের যে ম্যাথ থাকে, ওই ম্যাথে কিন্তু অনেকে অনেক টেনশন যে ম্যাথ কি আসবে না আসবে। তাই ট্রুলি যদি ইংলিশ ক্লাস হচ্ছে তোমাদের একটু দেই যে এই যে ম্যাথ, হ্যাঁ সাকিব ভাইয়ের যে 6টা ক্লাস নিয়েছিল আমাদের সময়, 6টা না 7টা, সাকিব ভাই 6টা না 7টা ক্লাস নিয়েছিল, ওই ক্লাসগুলো থেকে হুবহু কমন আসছিল। ইভেন তার পরের বছর যারা পরীক্ষা দিচ্ছে তারাও বলছে ক্লাসগুলো থেকে কমন করছে। তো তোমরা এই ম্যাথ ক্লাসগুলো খুব ভালোভাবে করবা সাকিব ভাইয়ের যে তোমাদের পেইড ব্যাচে যারা রয়েছে, ঠিক আছে? আবারও দো ভুল হয়েছে, আরে কি তো ইউজিএইস কি যে হচ্ছে। তার মানে এটা উত্তরটা হবে কি? এ নাম্বারটা, 47-এর এ। ওকে, দেন 48 নাম্বারটা খেয়াল করি। দ্যাট দিজ স্টুডেন্টস হ্যাভ ইমপ্রুভড দেয়ার গ্রেডস বিকজ অফ দেয়ার পার্টিসিপেশন ইন দ্য টেস্ট রিভিউ ক্লাস। 48-এর উত্তরটা কি হইতে পারে? সিও সহজ, সব কিছু সহজ যদি তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়, বুঝছো? সবই সহজ। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাহলে তো ম্যাথ খুবই ইজি তোমাদের জন্য। তোমরা যেহেতু তো ফাটাই দিবা, একদম ফার্স্ট হবা, বুঝছো? তোমরা যদি কেউ কোনো একটা ইস্যুতে ফার্স্ট হইতে পারো, তাহলে একদম আমাদের কাছ থেকে একটা পুরস্কার থাকবে, ঠিক আছে?
ওকে, ইনশাল্লাহ। খুবই সহজ পরীক্ষা, খুবই সহজ, খারাপ কঠিন কিছু না। এখানে দেখো, এখানে যে বিষয়টা কি দেখো, এই যে WH ওয়ার্ড বলো বা দ্যাট বলো বা যে কোনো একটা কানেক্টরস বলো, তো একটা বাক্যে আমি যখন একটা কানেক্টর ইউজ করব, কি করব, আমি যখন বাক্যে একটা কানেক্টর ইউজ করব তখন কি করতে হবে আমাকে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে না, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন খেয়াল করো অপশন এ, অপশনটাতে এখানে দেখো এ আছে, দ্যাট কি, দ্যাট একটা কানেক্টর, তাহলে দ্যাট আমি ঠিক তখনই ইউজ করতে পারবো যখন এই বাক্যে আমি দুইটা ফাইনাইট ভার্ব পাবো। খেয়াল করো এখানে একটা বাক্যে শুধু একটাই ফাইনাইট ভার্ব আছে, হ্যাভ ইমপ্রুভড, একটা ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব কি এই বাক্যে আছে? পুরোটা বাক্য পড়ে দেখো তো, আর কোনো ফাইনাইট ভার্ব কি এই বাক্যে আছে? যেহেতু এই বাক্যে আমার আর কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে বাক্যে ফাইনাইট ভার্ব যেহেতু একটা, আর একটা ফাইনাইট ভার্ব মানে কি, একটা ফাইনাইট ভার্ব মানে জিরোটা কানেক্টর। একটা ফাইনাইট ভার্ব থাকলে তুমি কখনো কোনো কানেক্টর ইউজ করতে পারবে না। এই জন্য এটা উত্তরটা হবে এ নাম্বারটা, এখানে আসলে দ্যাট হবে না। উত্তরটা হবে কি এ নাম্বারটা, এখানে আসলে দ্যাট হবে না। ফিয়ামানিল্লাহ, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ওকে, আলেকা আক্তার, পিঙ্কি, জোয়ার 48, জুহাইর আল ইসলাম সাদাত শুধু 48 লিখে রেখে দিছে। হ্যাঁ, এ নাম্বার হবে, হ্যাভ ইমপ্রুভড একটা এ ফাইনাইট ভার্ব। গো, হ্যাঁ ভাইয়া সত্যি হইলে সব স্যারদের 1 কেজি কি কম কম কি এবার, কম কম কি, আমি কম কম জানি না, যদি তুমি চান্স পাও তুমি তাহলে খাওয়াইও, আমরা একটু দেখতে পারবো কম কম জিনিসটা কি। আচ্ছা, দেন 49 নাম্বারটা, ডিসপাইট মার্থাস অ্যাটেম্পটস টু রাইজ হার টেস্ট স্কোর শি ডিড নট রিসিভ আ হাই ইনাফ স্কোর টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য ল স্কুল। ওকে, তাহলে দেখো এখানে বলছে হচ্ছে 48 নাম্বারটা এ ভুল, বি ভুল, টু রাইজ হার, এখানে কি সি ভুল নাকি ডি ভুল, কি ভুল? এটা আমরা অলরেডি করছি, এটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের নিয়ম। ও আচ্ছা, চমচম, ওইটা আমি হচ্ছে কম কম উচ্চারণ করছি, বুঝছো? আচ্ছা সরি, ঠিক আছে। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর হচ্ছে সেই ইনট্রানজিটিভের সেই নিয়মটা আবার আসছে, ইনট্রানজিটিভ। দেখো তাহলে ট্রানজিটিভ কোনগুলা ছিল আর ইনট্রানজিটিভ কোনগুলা ছিল? ট্রানজিটিভ ছিল হচ্ছে যে রেইজড, কয়েকবার লিখছি কিন্তু এটা, রেইজড। আর ইনট্রানজিটিভ কোনগুলা? ইনট্রানজিটিভ হচ্ছে রাইজ, রোজ, আর হচ্ছে কি রাইজে। তাহলে যদি আমি দেখি আমার একটা অবজেক্ট আছে, তাহলে আমি কি ইউজ করব? ট্রানজিটিভ ফর্মগুলা। যদি আমি দেখি আমার হচ্ছে প্রিপোজিশন আছে, যদি দেখি অ্যাডভার্ব আছে, তাহলে আমি ইউজ করব এই ইনট্রানজিটিভ ফর্মগুলা। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে একটা হার আছে, হার টেস্ট কি একটা অবজেক্ট না, অর্থাৎ একটা নাউন না? যখন একটা নাউন থাকবে আমাকে কি ব্যবহার করতে হবে? এই ট্রানজিটিভ ফর্মগুলো ব্যবহার করতে হবে। কিন্তু এই বেটা এখানে কি ব্যবহার করছে? ইনট্রানজিটিভ ব্যবহার করছে। এটাই হচ্ছে আমার ভুল। তাহলে এখানে রাইজের জায়গায় আমার কি বসবে? রাইজের জায়গায় বসবে অ্যাটেম্প্ট টু রেইজ হার স্টিক, অ্যাটেম্প্ট টু রেইজ হার টেস্ট। ওকে, হ্যাঁ, এগুলা আরইউতে আসুক বা না আসুক, তোমার আসলে যে অ্যাডমিশন জার্নিটাতে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? মানে কেন গুরুত্বপূর্ণ খেয়াল করো, কেন গুরুত্বপূর্ণ, কারণ এই যে তুমি এতদিন গ্রামারগুলো পড়তেছো, হ্যাঁ, তো গ্রামারগুলো আসলে সঠিকভাবে বুঝতে পারতেছো কিনা এটা বোঝার জন্য, মানে তুমি নিজেই নিজেকে জাস্টিফাই করার জন্য এই জিনিসটা প্র্যাকটিস করবা, পিন পয়েন্ট রিডার প্র্যাকটিস করবা। পিন পয়েন্ট রিডার প্র্যাকটিস করলে তুমি তোমার ল্যাকিংসগুলো ধরতে পারবা, কোথায় প্রশ্নের ভুল আছে সেগুলো ধরতে পারবা। দেখবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের প্রশ্ন আসে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আসে না? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তারপরে 4টা অপশন দেয় নিচে তোমাদের, তাই না? 4টা অপশন দেয়। তো এই যে 4টা অপশনের ভিতর 3টা অপশনের ভুল বের করা তুমি কখন শিখবা? যখন তুমি এই পিন পয়েন্ট রিডারগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, বুঝছো? আবার আসতে পারে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, তো একটা সেন্টেন্সের ভুল তুমি কখন বের করতে পারবা? যখন তুমি এই পিন পয়েন্ট রিডারগুলো শিখবা। সেজন্য এই সকল প্রশ্নের গুলা যে সকল বিশ্ববিদ্যালয়ে আসে সবগুলাই আসলে অ্যান্সার করার জন্য এই পার্টটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ, এই টপিকটা বলে সব গ্রামার অ্যাটেম্পটা রিভিশনে যায়। আচ্ছা, রিটেন নিয়ে চিন্তা হয়ে কি লাভ? রিটেন খুবই সহজ, কঠিন কিছু আসবে না, সব টেক্সট বইয়ের ভিতরে আসবে, চিন্তা করো না। চিন্তা করলে পরীক্ষা খারাপ হবে। ওকে, আচ্ছা, দেন আজকের হচ্ছে লাস্ট প্রশ্ন, 50 নম্বরটা লাস্ট প্রশ্ন। দ্যাট মিস্টার জনস ইজ নট প্রিপেয়ার্ড টু টিচ দিস কোর্স ইজ নট ডাউটেড,
However, at this late date, it is not likely that we will be able finding a replacement. Okay, A নাম্বারটা that রইছে, B নাম্বারটা কি রইছে doubted রইছে, C নাম্বারটা it is not likely that রইছে, C নাম্বার, then we will be able finding রইছে, A B C D কোনটা ভুল? লাস্ট প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো যার, সব ভালো তার আমরা জানি, দেখি এটা কি হইতে পারে। এটাই তো কারেকশনের ক্লাস, আর এক্সট্রা কি হবে? সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না, যত ট্রাই করি সিনোনিম অ্যান্টোনিম এমসিকিউ প্র্যাকটিস করো, বুঝছো? বিগত সালের প্রশ্নগুলো আসবে, নয়তো তোমার টেক্সট বই থেকে আসবে। তুমি ভোকাবুলারি যেখান থেকে পড়ো না কেন, বা তোমার প্রশ্ন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, হয় তোমার টেক্সট বই থেকে প্রশ্নটা আসবে, টেক্সট বুক থেকে, অথবা তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আসবে। হ্যাঁ, প্রিভিয়াস কোয়েশ্চেন। তো এই দুইটা পার্ট যদি সলভ করো তাহলেই পারো। তোমরা অনেকে দেখবা বিভিন্ন ধরনের বাজারে বই পড়ো, এই বই পড়াগুলো থেকে একটু বিরত থাকবা, কারণ ওইগুলা থেকে কেউ কখনো প্রশ্ন করবে না, তোমার প্রশ্ন করবে হচ্ছে মূল বই থেকে, ঠিক আছে? তো সব মূল বইগুলো একটু পড়ার চেষ্টা করবা। তাহলে এটার উত্তর কি হবে? দ্যাট আমরা জানি হচ্ছে এই যে অ্যাবল, হ্যাঁ, উইল বি অ্যাবল, এই যে অ্যাবল এর পরে কিছু অ্যাডজেক্টিভ থাকে, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাবল। এই অ্যাবলের পরে আমার কি বসে? অ্যাবলের পরে সবসময় 2 + V1 বসে। অ্যাবলের পরে কি বসে? 2 + V1 বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবল রয়েছে, অ্যাবলের পরে ফাইন্ডিং হবে না, আমার হবে অ্যাবল টু ফাইন্ড, ঠিক আছে? আমার হবে কি? অ্যাবল টু ফাইন্ড, অর্থাৎ এটার উত্তর হবে আমার কি? এটার উত্তর হবে ডি নাম্বারটা। তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের কারো যদি কোনো একটু কনফিডেন্স পায় আবার এরকম ডিপ্রেসড হয়ে যায়, আসলে ডিপ্রেশন আমাদের জীবনের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত, ডিপ্রেশন আমাদের থাকবেই। তো আমরা দেখব পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য দোয়া এবং অ্যাডমিশন প্রস্তুতিটা খুব ভালোভাবে নাও। আসসালামু আলাইকুম।